ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে শুভ সন্ধ্যা। সেফ একাডেমির আজকের ক্লাসে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমরা একটু অপেক্ষা করব আমাদের শিক্ষার্থীদের জন্য, আমরা তারপরে ক্লাসটা শুরু করব। আমি গত ক্লাসে আপনাদের যেখান থেকে পড়িয়েছিলাম সেটা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনের যে অংশটা ছিল সেটা কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি। পুরোটা বলতে আমি আসলে কেবল শুরু করেছিলাম, তো তারপরেই আসলে ক্লাসটা হুট করে শেষ করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা প্রিপোজিশনের সেই বাকি অংশটাই আজকে পড়বো। তো যেহেতু প্রিপোজিশনের বাকি অংশটাই আজকে আমরা পড়বো, সো আশা করি যে পূর্বের ক্লাসটা যারা করেছিলেন তাদের জন্য এই ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে, আর যারা পূর্বের ক্লাসটা করেননি তারা একটু ক্লাসটা আমাদের এখান থেকে করে নিতে পারবেন। আর যথারীতি আমাদের এই ক্লাসটি যদি আপনারা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, তাদের জন্য থাকবে আমার টেক্সট মার্কার বইটি 3 জনের জন্য, এবং যারা ক্লাসের নোট শেয়ার করবেন আমাদের সেফ অ্যাডমিশন গ্রুপে তাদের জন্য থাকবে তাদের 3 জনের জন্য থাকবে টেক্সট মার্কার বইটি। আমি একটু অপেক্ষা করছি। ওকে, সবাই আমাকে একটু জানাবেন আমার সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মাহিমা জামান ট্যাগ করে দিয়েছেন। ওকে, মাহিমা জামান বলছে অল ক্লিয়ার স্যার, অ্যাডমিশনে কি একক ভর্তি এক্সাম হবে? হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, জিনাত ইসলাম প্রিয়া ওয়ালাইকুম আসসালাম। চিন্ময় রয়, আচ্ছা হ্যাঁ, ওইটা আবার তিনি ট্যাগ করে দিয়েছেন। ওকে, যারা অনেক কমেন্টে মেনশন করে দিচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার পূর্বে আমি গত ক্লাসে যা দেখিয়েছিলাম আমি সেটা একটু দেখাই, যে প্রিপোজিশনের কে ব্যবহারগত দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম গত ক্লাসে। তার একটা হলো জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, আর আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আমরা বলেছিলাম প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ ডিরেকশন। আর অ্যাপ্রোপ্রিয়েটটা আসলে প্রচলন অনুযায়ী যেটা হয়, এটা আমরা গত ক্লাসেই শেষ করেছি। তো এরপরে যেটা ছিল সেটা হলো একটা বিজ্ঞাপন। এরপরে যেটা ছিল সেটা হলো বিজ্ঞাপন, যে প্রি অ্যাডমিশন ব্যাচ 2024, এখানে আমাদের দুর্দান্ত এক শিক্ষক প্যানেলের সান্নিধ্যে থেকে আপনারা 280টি ক্লাস, 283টি পরীক্ষা, 150টি পিডিএফ শিটের মাধ্যমে আপনারা এই পুরো প্রি অ্যাডমিশনের যে জার্নিটি আপনারা করতে পারবেন আমাদের সাথে দীর্ঘ 8 মাস ব্যাপী। অর্থাৎ এখন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। এইচএসসি 24 ব্যাচ, তো যারা এইচএসসি 24 ব্যাচ আছেন, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে চিন্তিত, তারা নিঃসন্দেহে সেফের উপরে আপনারা আস্থা রাখতে পারেন। কারণ এখানে যে শিক্ষক প্যানেল রয়েছেন, এখানে প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ এবং খুবই দুর্দান্ত একজন টিচার, এবং তাদের অভিজ্ঞতা সেফে আসার পরে না, তারা সেফ তৈরি হওয়ার আগেই একজন প্রতিষ্ঠিত শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং জগতে। তো সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে যখন সেফটা তৈরি হয়েছে, এটা আসলে তখন সেফ
একটা সেফ প্ল্যাটফর্ম আসলে তৈরি হয়েছে, একটা সেফ প্ল্যাটফর্ম হিসেবেই তৈরি হয়েছে। ওকে, তো যারা শেয়ার করছেন ক্লাসটা তাদের জন্য বলি, সর্বোচ্চ শেয়ারকারী কয়জনকে? 3 জনকে টেক্সট মার্কার বইটা উপহার দেওয়া হবে, এবং যারা আজকে ক্লাসের নোট শেয়ার করবেন আমাদের গ্রুপের নামটা ক্যাপশনে লেখা আছে, সেই তাদের মধ্য থেকে 3 জনকে আমরা এই উপহারটা দিব। এবং সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ রয়েছে যেখানে 290টি ক্লাস এবং 295টি পরীক্ষা থাকবে। তো সেকেন্ড টাইমার হিসেবে যারা আছেন তাদের জন্য আমাদের কোর্সের ফিটা কিন্তু অনেক কম, 5,000 টাকার কোর্স আমরা এখন 1,500 টাকায় ভর্তি নিচ্ছি। আর আমাদের ফার্স্ট টাইমারদের জন্য কিন্তু 5,000 টাকার কোর্স এখন মাত্র 2,500 টাকায়। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে আমি আমার আজকের কন্টেন্টে চলে যাচ্ছি। প্রিপোজিশন প্যারাডক্সে আমরা মোট 5টা প্রশ্নের উত্তর গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা 6 নাম্বার প্রশ্ন থেকে ইনশাআল্লাহ শুরু করব। আগের ক্লাসটা কারা কারা করেছিলেন তারা একটু কমেন্টে মি লেখেন তো। আগের ক্লাসটা যারা যারা করেছেন তারা একটু কমেন্টে মি লেখেন। আমরা এই 5 নম্বর পর্যন্ত এই প্রশ্নটা সলভ করেছিলাম। দ্য ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া, কোনো কিছু উপর দিয়ে চলে যাওয়া, এটা বোঝাতে আমাদের কি ব্যবহার করা হয়? জাম্প ওভার বা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। যারা আগের ক্লাসটা করেছিলেন তারা একটু কমেন্টে ডান লেখেন তো, সরি কমেন্টে একটু মি লেখেন যারা আগে ক্লাসটা করেছেন, আর যারা শেয়ার করেছেন তারা একটু কমেন্টে শেয়ার ডান লিখে যাবেন। ওকে, আর সর্বোচ্চ শেয়ারকারী কয়জনকে? 3 জনকে আমরা কি দিব? আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো যারা শেয়ার করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা। সর্বোচ্চ 950 পর্যন্ত শেয়ার হয়েছে, কোনো ভিডিও কোনো ক্লাস 1000 পর্যন্ত শেয়ার হয় নাই। তো আজকের ক্লাসটা যদি 1000 জন শেয়ার করে, 1000 জন যদি শেয়ার করে আজকের ক্লাসটা, তাহলে এই বই পাঠানোর হারটা আরো বেড়েও যেতে পারে। অর্থাৎ 3 জনকে শেয়ার পুরস্কার আমরা দিতে চাইছি না, এটা আমি 4 জন বা 5 জনকে দিতে পারি যদি সব মিলিয়ে শেয়ারটা কত হয়? 1000 ক্রস করে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পর আমরা ফলাফল দিব। ওকে, তো যারা আগের ক্লাসটা করেছেন তারা এরপর থেকে শুরু করেন, যারা আগের ক্লাসটা করেন না কোনো প্রবলেম নাই, ক্লাসটা করে নিতে পারবেন এবং এখান থেকেও শুরু করতে পারবেন। আমাদের এটা আমরা শুরু করেছিলাম, এটা আমরা পড়েছিলাম। আমরা তারপর থেকে দেখি একটু 6 নাম্বার, আওয়ার ফ্ল্যাট। ফ্ল্যাট শব্দের অর্থ কি? যেটা বাসাবাড়ি, যেটা আবাসিক যে বাসা বলে, বিল্ডিং এর এক একটা ফ্লোরে যে ফ্ল্যাট থাকে সেটাকে বলে। আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ the second floor of the building. অপশন এ at, অপশন বি on, অপশন সি upon, অপশন ডি in। সবাই একটু কমেন্ট করতে হবে, সবাই কমেন্ট করতে হবে। এলমা লিজা বলছে লেট করে ফেললাম। না লিজা, লেট করো নাই, আমাদের পড়াটা কেবল শুরু হলো। ওকে, সবাই একটু এটা কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করি এটা কি হবে। আর কমেন্ট করার পাশাপাশি আমরা কি করব? শেয়ার করে দেব, কারণ সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা কি দিব? টেক্সট মার্কার বই। আর ক্লাসের নোট শেয়ার করলে সেখান থেকে 3 জন। তবে যদি আজকে শেয়ারটা 1000 হয়, 1000 শেয়ার হয়, তাহলে 3 জনের জায়গায় এটা 4 জন বা 5 জনকে আমরা দিতে পারি। ঠিক আছে, এটার আনসারটা কি হবে দেখি আমরা, এটা আনসারটা কি হবে। ওকে, দেখো একটা বিল্ডিং এ এটা বোঝার বিষয় আসলে। প্রিপোজিশনে যে অ্যাপ্রোপ্রিয়েট গুলো তো আসলে টানা মুখস্থ করতে হয়, সেখানে তেমন একটা আসলে কিছু করার নাই। তবে বাকি জায়গাগুলো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো কিন্তু একটু বুঝে আনসার করা যায়। একটা বিল্ডিং এর, এটা যদি একটা বিল্ডিং হয়, এই বিল্ডিং এর এই যে একটা তলা বা তালা যেটাকে আমরা বলি, একতলা 2 তলা, এই যে একটা তলা, এই যে একটা ফ্লোর। তো আমাদের ফ্ল্যাটটা বলছে আওয়ার ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাটটা কোন তলায়? 2য় তলায়। তো এটা যদি আমি ধরে নিই 1ম তলা, তাহলে এটা 2য় তলা। তাহলে ফ্ল্যাটটা কোথায়? 2য় তলায়। 2য় তলা মানে কি? একটা ফ্লোর না? কোন সারফেসের উপরে কোনো কিছু বোঝাতে কি ব্যবহার করা হয়? কোন সারফেসের উপরে কোনো কিছু বোঝাতে কি ব্যবহার করা হয়? কোন সারফেসের উপরে কোনো কিছু বোঝাতে আমরা অন ব্যবহার করি। সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। আনসার ভুল হোক না, আজকে ভুল হলে এই ভুল হওয়ার পরে আপনি যেটা শিখবেন এটা জীবনে কোনোদিন আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। ওকে, তাহলে কোন সারফেসের উপরে কোনো কিছু বোঝাতে কি হয়? অন হয়। সারফেস মানে কি? পৃষ্ঠতল। এটা আনুভূমিক হতে পারে, অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল হতে পারে, আবার লম্বা লম্বাই হতে পারে। যেমন ধরেন আমি এখন লিখছি, কোথায় লিখছি? বোর্ডের উপরে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে অন বোর্ড। যদিও অনবোর্ডের আরেকটা অর্থ আছে যাত্রা করা। তো অনবোর্ড, যেমন ধরেন আপনার দরজায়, অনেক জায়গায় থাকে না, দরজায় একটা স্টিকার লাগানো থাকে বা একটা নির্দেশনা দেওয়া থাকে, ওইটা কি হবে? অন দা ডোর। তো এইভাবে কোনো সারফেসের উপর যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা
অন বলি। আচ্ছা, শাহেদ মামুন বলছে ক্লাসে আসতে দেরি হয়ে গেল। নো প্রবলেম শাহেদ, এখান থেকে শুরু করো ইনশাল্লাহ। আমরা একটু আগে শুরু করেছি, কোনো প্রবলেম নাই। তাহলে যারা নোট করবেন তাদের জন্য বলছি, এটা একটু লিখে রাখেন। কোন সারফেস বা পৃষ্ঠতলের উপরে বোঝাতে, উপরে লেগে থাকা বোঝাতে, স্পর্শ করে থাকা বোঝাতে কি হয়? অন হয়। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখেছিলাম। গত ক্লাসে আমরা কিন্তু এই জিনিসটা আলোচনা করেছিলাম। কোন জিনিসটা? গত ক্লাসে আমরা যে পিকচার থেকে যেটা দেখছিলাম সেটা এক নজর আবার একটু দেখায়, যে সারফেসের উপরে বোঝাতে, এই যে সারফেসের উপরে এই যে একটা সার্কেল, এই সার্কেলের উপর স্পর্শ করে বোঝাতে কি ব্যবহার করা হয়? এই যে অন ব্যবহার করা হয়। স্পর্শ করে বোঝাতে কি ব্যবহার করা হয়? অন ব্যবহার করা হয়। আর যদি স্পর্শ না করে উপরে থাকে তাহলে কি হয়? অ্যাবাভ হয়। যেমন এই যে ফ্যান কোথায়? এই লোকটার মাথার উপরে। মাথার উপরে কি মানে কি স্পর্শ করে আছে না স্পর্শ করে নাই? তাহলে এটা কি? এটা অন হবে না, এটা কি হবে? অ্যাবাভ হবে। আবার যদি আমরা দেখি বই, টেবিলের উপরে কি থাকে? বই থাকে। এই যে টেবিল, বুকস আর অন দা টেবিল, এই যে টেবিলের উপরে কি আছে? বই আছে, অন। তাহলে ফ্লোরের উপরে কি? ফ্ল্যাটটা না, তাহলে অন দা সেকেন্ড ফ্লোর, ওই জায়গাটায়। ওকে, যেমন আমরা দাঁড়িয়ে আছি কোথায়? অন দা ফ্লোর, ফ্লোরে দাঁড়িয়ে আছি। ওকে, আমরা পৃথিবীতে যখন মাটিতে দাঁড়িয়ে থাকি তখন কি বলি? অন দা আর্থ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আবার কোশ্চেনে একটু চলে যাই। কত নম্বর প্রশ্ন? এবার আমাদের প্রশ্ন নাম্বার হলো 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন। কাম টু মাই বার্থডে পার্টি ড্যাশ স্যাটারডে নাইট। কাম টু মাই বার্থডে পার্টি ড্যাশ স্যাটারডে নাইট। সবাই একটু কমেন্ট করি, আমরা কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, কাম টু মাই বার্থডে পার্টি ড্যাশ স্যাটারডে নাইট ইন অন অ্যাট ফর। ইন অন অ্যাট ফর কোনটা হবে? আমার জন্মদিনে, শনিবার রাতে আমার জন্মদিনে এসো। শনিবার রাতে আমার জন্মদিনে এসো। ওকে, ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার করে দেই, কারণ আমরা যত বেশি শেয়ার করব, যত বেশি কি করব? শেয়ার করব, সেখান থেকে কিন্তু 3 জনকে কি দেওয়া হবে? টেক্সট মার্কার বইটা পুরস্কার দেওয়া হবে। আর সেই সাথে যদি আজকের ক্লাস 1000 ক্রস করে শেয়ার, তাহলে আমরা এই পুরস্কারটা বাড়াই দিব কিন্তু। ওকে, কোনটা হবে? অনেকেই আনসার করেছেন অ্যাট। সবাই আমরা একটু কমেন্ট করি। ভাই, কমেন্ট করলে কি পয়সা লাগে? বরঞ্চ পড়াশোনা যদি আপনি করার জন্য লাইভটা দেখে থাকেন, তাহলে ইন্টারেক্টিভ ক্লাস কোনটা? আপনি কমেন্ট করবেন, সেটা আমি দেখব। আমি না দেখি, আপনি কমেন্ট করেন, তাতে কি হবে? আপনার রেসপন্সটা আসলো, আপনি অ্যাক্টিভ ক্লাস, এটা বোঝা গেল। আর না হলে যে শুয়ে শুয়ে, ধরেন অনেক শুয়ে শুয়ে আমাকে দেখতেছে, মানে ক্লাস দেখতেছে। এটা আসলে যেমন টি শার্টটা আজকে অনেক সুন্দর, তো এটা দেখে হয়তো আপনার ভালো লাগতেছে, আপনি এরকম একটা টি শার্ট কেনার কথা চিন্তা করতেছেন। ক্লাসের আর কোনো মনোযোগ নাই, কিন্তু ক্লাসের মনোযোগ যদি থাকে সেটা কোথায় থাকবে? সেটাই কমেন্টের মধ্যে থাকবে। ওকে, তাহলে কাম টু মাই বার্থডে পার্টি ড্যাশ স্যাটারডে নাইট। যারা নোট করবেন তাদের জন্য বলে দেই, লিখে রাখেন। স্যাটারডে কি? শনিবার। দিন না, দিনের পূর্বে কি বসে? দিনের পূর্বে কি বসে? অন বসে। অন স্যাটারডে নাইট, দিনের পূর্বে কি বসে? অন বসে। সো এটার আনসার হলো অন স্যাটারডে নাইট। দিনের পূর্বে কি বসে? অন বসে। বলছিলাম অনেকে যারা অ্যাট লিখছেন তারা গত ক্লাসটা কিন্তু তারা আপনারা কিন্তু ভুল করছেন, দেখেন নাই হয়তো, বা মনোযোগ দেন নাই। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম ক্লক টাইম, ঘড়ির সময়। ক্লক টাইম, ঘড়ির সময় বোঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। যেমন যদি বলতো 2টার সময় আমার সাথে দেখা করো, তাহলে অ্যাট 2 PM। 2টার সময় দেখা করো, অ্যাট 2 PM। 5টায় গাড়ি ছেড়ে যাবে, অ্যাট 5 PM। ক্লক টাইম হলে কি হয়? অ্যাট হয়। আর দিন বা তারিখ বোঝালে কি হয়? অন হয়। দিন বা তারিখ, সানডে মানডে এগুলোকে দিন না? আচ্ছা, দিন বা তারিখ বোঝালে অন হয়। আর বাকি সব জায়গাতে কি হয়? ইন হয়। বাকি সব জায়গাতে, যেমন মাস, বছর, শতাব্দী, সপ্তাহ, এগুলোতে কি হয়? এগুলোতে ইন হয়। সো এটা খুব ইজি। আচ্ছা, আমরা এবার তাহলে পরের প্রশ্নে চলে যাই। আমাদের 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, the growth in trade dash SAARC countries remains constrained by border issues. কোশ্চেনটা দেখতে মনে হয় অনেক কঠিন, তাই না? সহজ করে দিচ্ছি। বলছে কি, ব্যবসা বাণিজ্যের উন্নতিটা সার্ক দেশগুলোর মধ্যে রিমেইন কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে কি? একটা নির্দিষ্ট ধারায় রয়ে গেছে, এটার বাড়ছে না।
নির্দিষ্ট ধারে রয়ে গেছে বাই বর্ডার ইস্যু। এই যে আমাদের যে বর্ডার বা সীমানা যে ঝামেলা আছে, এই সীমানা ঝামেলা কারণে সার্কের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য গ্রোথ হচ্ছে না। খুব সহজ বাংলায় যদি আমি বলি, এখানে আমাকে যেটা বলতে হবে সেটা হলো সার্ক দেশগুলোর মধ্যে, সার্ক দেশগুলোর মধ্যে, এখানে মধ্যে একটা প্রিপোজিশন বসবে, যেটা কি হবে, বাংলা কি হবে, মধ্যে, সার্ক দেশগুলোর মধ্যে। সো সার্ক দেশগুলোর মধ্যে কি হয় দেখি আমরা, সার্ক দেশগুলোর মধ্যে, আচ্ছা এখানে মধ্যে অর্থটা হবে, হ্যাঁ সার্ক দেশগুলোর মধ্যে। এখন মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করি দেখেন, মধ্যে বোঝাতে আমরা এমন ব্যবহার করি, মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করি, মধ্যে বোঝাতে ইন ব্যবহার করি, মধ্যে বোঝাতে অ্যামিড ব্যবহার করি। চারটা প্রিপোজিশনই এখানে মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। একটা জিনিস একটু মনোযোগ দেন, একটা জিনিস একটু মনোযোগ দেন। এখন আমি চারটা প্রিপোজিশনে যে ব্যবহারটা দেখাবো, মানে আমি কসম কাটলাম না, জাস্ট আমি বললাম, বিশ্বাস করেন, সিরিয়াসলি বিশ্বাস করেন। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, 4-5টা বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি পরীক্ষা দিবেন, কোথাও না কোথাও এই জায়গাটা শুধু ব্যবহার থেকে প্রশ্ন পাবেন, শুধু এইটুক থেকে প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, শুধু এইটা থেকে 100% ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে। সো যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করি, আমরা আমাদের ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা কমেন্ট করি। আচ্ছা, এই প্রশ্নটার এই চারটার অপশন থেকে আপনি 100% ইনশাল্লাহ একটা কোশ্চেন পাবেন। আপনি একটা সিজন যদি পরীক্ষা দেন, 4-5টা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দেন, এটা কনফার্ম আমি বলতে পারবো না এটা ঢাবিতে আসবে, এটা রাবিতে আসবে, তবে আপনি ঢাবি রাবি মিলায় যে পরীক্ষাগুলো দিবেন 100% এখান থেকে একটা প্রশ্ন পাবেন। ওকে, এবং চারটারই অর্থ কি, মধ্যে, চারটারই অর্থ কি, মধ্যে। আচ্ছা, ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই, কারণ সর্বোচ্চ শেয়ারকারী তিনজনকে আমরা কি দিব বলেন তো, টেক্সট মার্কার বইটা দেবো। টেক্সট মার্কার বইটা কি, টেক্সট মার্কার বইটা হলো এইচএসসি টেক্সট বুকের উপরে লেখা, এইচএসসির এবং অ্যাডমিশনের পূর্ণাঙ্গ যে প্রস্তুতি, টেক্সট বুক নির্ভর, এটার কমপ্লিট একটা সলিউশন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রস্তুতি সহ 100% বিগত বছরে এই বই থেকে রিটেনের কমন ছিল। সো এই বইটা আপনাকে আমরা উপহার হিসেবে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, দেখেন এমন বলতে কি বোঝায়, এমন বলতে বোঝায় হলো অনেকের মধ্যে, যারা নোট করবেন লিখে রাখেন, এমন বলতে বোঝায় অনেকের মধ্যে। এমন বলতে কি বোঝায়, অনেকের মধ্যে। বিটুইন বলতে বোঝায় দুইয়ের মধ্যে। বিটুইন বলতে কি বোঝায়, দুইয়ের মধ্যে। বিটুইন বলতে বোঝায় দুইয়ের মধ্যে। বিটুইনকে আমরা একটু ভাঙি, দেখেন প্রিপোজিশনটা খুব মজার একটা জিনিস, আপনি যদি একটু বুঝে পড়েন না, জীবনে একবারই পড়বেন। একটা জিনিস খেয়াল করেন, এই প্রিপোজিশন ক্লাস 6 থেকে অন্তত পড়তেছেন, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েটে 2 বছর, তারপরও আরো পড়বেন, অনার্সে 4 বছর পড়বেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো দূরের কথা, চাকরি পরীক্ষার জন্য এই প্রিপোজিশন আবার পড়বেন। কেন পড়বেন? কারণ ভাই বুঝে পড়েন নাই। দেখেন বিটুইন প্রিপোজিশনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগে ভাগ করা মানে কি, এই শব্দটা তৈরি হয়েছে দুটো শব্দ নিয়ে, একটা হলো মানে তিনটা শব্দ নিয়ে, একটা হলো বাই, আরেকটা হলো টু, আরেকটা হলো ইন। এই জিনিসটা অনেকে জানেন না, এই জন্য অনেক সময় কনফিউশন তৈরি হয় আপনার। বাই, টু, ইন, তাহলে টু মানে দুই, ইন মানে মধ্যে, দুইয়ের মধ্যে। কত ইজি না, এর যেটা মুখস্থ করা দরকার, মুখস্থ করা লাগে। এমন মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, এমন মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুইয়ের মধ্যে। মুখস্থ করার জিনিস এটা না আসলে, দুইয়ের মধ্যে, বাই, টু, ইন। ইংরেজিতে একটা নিয়ম আছে, বাংলায় সন্ধি পড়ছেন না, এই যে একটু আগে আমাদের সাথে শাওন স্যার আমাদের সাথে দেখছিলেন, আমাদের সাথে শাওন স্যার ছিলেন, তো ই করছেন না, ওইটার কি বলে, ওই যে সন্ধি পড়ছেন না, সেই সন্ধিতে কি মানে বিভিন্ন ধরনের নিয়ম আছে না, স্বরে অ, স্বরে অ দুইটা মিলে আ হয়ে যায়, আকার হয়ে যায়। আবার ধরেন যে ইতিযোগ আদি ইত্যাদি রস্বইকার আর স্বরে অ মিলে কি হয়, জ হয়ে যায়, অন্তস্থ জ। এই যে যে নিয়মগুলো আছে, এইরকম ইংরেজিতেও নিয়ম আছে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা হলো বাই যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেটা বি হয়ে যায়, বিই, বি হয়ে যায়। যেমন দেখেন কত সোজা, বিহাইন্ড শব্দটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে বলেন তো বিহাইন্ড শব্দটা কিভাবে তৈরি হয়েছে, দেখে পারেন কিনা সবাই একটু লেখেন, বিহাইন্ড শব্দটা একটু লেখেন। আপনারা কমেন্টে একটু অনেককে মেনশন করে দিতে পারেন, যারা আমি এখান থেকে লিখে রাখবো, যারা অনেককে মেনশন করবেন। এই যে তাসনিয়া জেরিন, তাসনিয়া জেরিন, আপনি অনেককে মেনশন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেককে মেনশন করে দিয়েছেন। যারা মেনশন করবেন ইনশাল্লাহ তাদের মধ্য থেকেও আমি একজনকে পুরস্কার দিব ইনশাল্লাহ, যারা মেনশন করবেন। এবং অবশ্যই আপনারা যারা ক্লাসটা দেখছেন একটু রিয়াকশন বাটনে চাপ দিবেন, এই যে একটা রিয়াকশন বাটন আছে না, এই যে লাভ রিয়াক্ট, একটু ভালোবাসা দিবেন। আপনি তো ভালোবাসাটা অন্য কোনো ভাবে আমাকে দিতে পারবেন না, কারণ টাকা পয়সা চাই নাই, আপনার বাসায় দাওয়াত খাইতে যাব না, তো আপনি ভালোবাসাটা প্রকাশ করবেন কি করে? জাস্ট আমাদের এখানে একটা লাভ রিয়াক্ট আছে, এই রিয়াক্টটা একটু দিয়ে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ওকে, তাহলে বাহাইন্ড শব্দটা কিভাবে তৈরি হয়েছে? বাহাইন্ড শব্দটা তৈরি হয়েছে বাই প্লাস হাইন্ড, বাই প্লাস হাইন্ড, এটা দিয়ে। ওকে, আচ্ছা তাহলে এবার আসেন হলো
ইন কি? ইন হলো জায়গার মধ্যে, ইন হলো জায়গার মধ্যে, মানে একটা আবদ্ধ জায়গার মধ্যে, আবদ্ধ জায়গার মধ্যে। অ্যামিড মানে কি? অ্যামিড মানে হলো কাল্পনিক মধ্যে। আমি একেবারে মানে সহজ বাংলায় বললাম, এটা ডিকশনারির ভাষা না, এটা ডিকশনারির ভাষা না, কাল্পনিক মধ্যে। কাল্পনিক মধ্যে মানে কি? যেমন ধরেন বঙ্গবন্ধুর ভাষণ আছে না ইন্টারমিডিয়েট আপনাদের, সেখানে কি বলছিল? আমাদের মধ্যে শত্রু বাহিনী ঢুকেছে, তারা লুটতরাজ করবে, রক্তপাত ঘটাবে, এরকম একটা লাইন আছে না? আমাদের মধ্যে শত্রু বাহিনী ঢুকেছে, সেটা কিন্তু এই অ্যামিড। যদি সেখানে এসটি আছে, ওটা মানে কাছাকাছি এই একই রকম অর্থ দেয়। এই অ্যামিড মানে কি? যেমন ধরেন আমরা 10 জন দাঁড়ায় আছে, আমাদের মাঝখানে একজন দাঁড়ায় আছে, এটা ইন। কিন্তু বঙ্গবন্ধু যেটা বলছিল আমাদের মধ্যে শত্রু বাহিনী ঢুকেছে, আমাদের মধ্যে মানে কি? লোক ওখানে যারা উপস্থিত ছিল উনি কি এটা বোঝাইছে যে আপনারা যে উপস্থিত আছেন সামনে, আপনাদের মাঝখানে দেখেন একজন শত্রু আছে, এইটা বুঝাইছেন? বোঝান নাই। আমাদের মাঝে মাঝে বলতে কি বুঝিয়েছেন? কাল্পনিক অর্থে, মানে মানে এটা ঠিক কাল্পনিক অ্যাবস্ট্রাক্ট অর্থে উনি বুঝিয়েছেন যে পুরো দেশ জুড়ে যে আমরা ছড়িয়ে আছি, আমাদের ভিতরে কি আছে? শত্রু বাহিনী আছে। অর্থাৎ এটা ভিতরে বা মধ্যে বলতে আক্ষরিক অর্থে মধ্যে না, এটা ভাবার্থে মধ্যে, এইরকম অর্থ দিলে অর্থ হয় অ্যামিড। এবার আসেন, সার্ক দেশগুলোর মধ্যে, সার্ক দেশগুলোর মধ্যে গ্রোথ হয় না, ট্রেড মানে বিজনেসের গ্রোথ হয় না, তাহলে এটা কি হবে? এবার আনসার করেন। সার্কের দেশ কয়টা? সার্কের দেশ কয়টা? দুইটা না অনেকগুলা? দুইটা না অনেকগুলা? 100% অনেকগুলা। তাহলে আনসার কোনটা হবে? তাহলে আনসার হবে হলো অপশন এ। আনসার কি হবে? অপশন এ। কিন্তু না, এটুকু কাইটাই যে এতক্ষণ যা বললাম, এটুকু কাইটাকে রিল বানাইলে যে এই পড়ায় আহমদুল্লাহ স্যার বা সেইফের টিচার এই পড়ায়, না, এটা আনসার হবে না। কেন হবে না? একটা জিনিস মনে রাখবেন এবং লিখে রাখেন, অবশ্যই অবশ্যই লিখে রাখেন। কি লিখে রাখবেন? যে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, অনেকের মধ্যে এমন বসে, 100% ঠিক। কিন্তু কোন সংগঠন বোঝালে, কোন দেশ বোঝালে, অনেক দেশ যদি হয়, অনেক দেশ নিয়ে যদি সংগঠন হয়, সেটা দুইয়ের বেশি হলেও সেখানে কি হয়? বিটুইন হয়। দুইয়ের বেশি হলেও সেখানে কি হয়? বিটুইন হয়। সার্কের দেশ কয়টা? 7টা, এখন 8টা, আফগানিস্তান সহ। নো প্রবলেম, এটা একটা সংগঠন, এটা একটা কি সংগঠন, এখানে সবসময় কি হবে? বিটুইন হবে। এখানে 2টা দেশ থাকুক, 5টা দেশ থাকুক, 10টা দেশ থাকুক। এখানে যদি আসিয়ান থাকতো, আসিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে এটা হচ্ছে, তাহলে কি ওটাও কি হতো? বিটুইন। ওটাও কি হতো? বিটুইন। যেখানে চুক্তি থাকে, যেখানে চুক্তি থাকে, সংগঠন থাকে, সংঘ থাকে, সেখানে আমরা বিটুইন কথাটা ব্যবহার করব, অনেক দেশ হলেও, অনেক দেশ হলেও। ওকে, এটা লিখে রাখেন একটু। ওকে, দেখছেন অনেকে এমন লিখছিলেন, অনেকে এমন লিখছিলেন, কিন্তু আমাদের আনসারটা কিন্তু হয় নাই। আচ্ছা, এরপরের প্রশ্ন, এই প্রশ্নটা আশা করি সবার পারা উচিত, এই প্রশ্নটা সবার পারা উচিত। সবাই একটু কমেন্ট করবেন, ভুল হলে কমেন্ট করবেন। সুইজারল্যান্ড লাইস ড্যাশ ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। তার মানে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার মাঝে, এই যে মাঝে বা মধ্যে, মাঝে বা মধ্যে কি অবস্থিত? মাঝে বা মধ্যে কি অবস্থিত? সুইজারল্যান্ড অবস্থিত। এখানেও আমার কোন কথাটা আসছে বলেন তো ভাই? মধ্যে বোঝাতে। কোন কথাটা আসছে? মধ্যে বোঝাতে। এখন বলেন এটা কি হবে? অ্যামং, বিটুইন, ইন, অ্যামিড, আগের মতোই। অ্যামং, বিটুইন, ইন, অ্যামিড। সবাই একটু কমেন্ট করেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন, অথবা কমেন্টে অথবা মেনশন করে দিবেন। যারা শেয়ার করে দিয়েছেন এবং মেনশন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং শেয়ার করে দেওয়ার পরে ডান লিখে দিবেন। আর সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে টেক্সট মার্কার বই দেওয়া হবে। আর যদি শেয়ার আজকে 1000 ক্রস করে 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা কি করব বলেন তো? বইয়ের সংখ্যা আরো বাড়িয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এবার আসেন, এটা কি হবে? অনেকগুলো দেশ, তাহলে ভাই এমন হওয়ার কথা না। না, কি বলছিলাম? অনেকগুলো দেশের মধ্যে বোঝাতে অবশ্যই এটা কি হবে? এটা বিটুইন হবে। ওকে, আচ্ছা, তাহলে বিটুইন ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। এটা একটা আক্ষরিক একটা ব্যাখ্যাও আছে। কি ব্যাখ্যা জানেন? এই 5টা দেশের মধ্যে, আমি যদি এমন মানে কি জানেন, একেবারে ভিতরে বা মধ্যে। এখন আপনি সহজভাবে চিন্তা করেন তো, সুইজারল্যান্ড কি ফ্রান্সের মধ্যে অবস্থিত? আমি যদি আপনাকে বলি ক্লাসের মধ্যে সবাইকে এগুলো ভাগ করে দাও, ক্লাসের মধ্যে সবাইকে এগুলো ভাগ করে দাও, ক্লাসে কি অনেক লোকজন না? তাহলে অ্যামং দা ক্লাস, অ্যামং দা ক্লাস, খুবই সুন্দর কথা। একটা ক্লাসে তো একজন ছাত্র থাকে না, তাহলে এই ক্লাস মানে কি? মধ্যে বলতে কি ক্লাসের মধ্যে দিয়ে দিলাম না? মানে শ্রেণীকক্ষে যারা ছিল তাদের মধ্যে এটা দিয়ে দিলাম না? এখন আপনি আসেন তো ভাই, সুইজারল্যান্ড কি ফ্রান্সের মধ্যে অবস্থিত?
উত্তর না। জার্মানির মধ্যে অবস্থিত? উত্তর না। ইতালির মধ্যে অবস্থিত? উত্তর না। অস্ট্রিয়ার মধ্যে অবস্থিত? উত্তর হলো না। এই দেশগুলোর মধ্যে অবস্থিত না, এই দেশগুলো দ্বারা বেষ্টিত। সো এইরকম অর্থে কিন্তু এমন হবে না, এমন মানে কি একেবারে মধ্যে, ওই অর্থে। সো এরকম একাধিক দেশও যদি থাকে আমরা অবশ্যই সেটার আনসারে কি লিখবো? বিটুইন লিখবো, সংগঠন অথবা এরকম একাধিক দেশ যদি থাকে। আচ্ছা, ইকবাল হাসান বলছে ভাই আমি একবার সিলেক্ট হয়েছি আবার পাবো? হ্যাঁ, পাইতে পারেন আপনার ভাগ্য ভালো থাকলে, কারণ এটা আমরা আসলে মানে সর্বোচ্চ যারা শেয়ার করে তাদের মধ্য থেকে আমরা একটা লটারি করি, এই আর কি, কারণ সর্বোচ্চ শেয়ার অনেকেই করে। ওকে, আচ্ছা তাহলে এটার আনসার কি হবে? 100% এটার আনসার হবে বিটুইন। 100% এটার আনসার কি হবে? বিটুইন হবে। যারা শেয়ার করছিলেন আগে তারাও কিন্তু আবারও পেতে পারেন, কোনো সমস্যা নাই, তাদের জন্য কোনো সমস্যা নেই। ওকে, যদি শেয়ার 100 মানে 1000 ক্রস করে তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই বাড়াবো, পুরস্কার বাড়াবো। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন, দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট ড্যাশ হিম। দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট ড্যাশ হিম। কিছু বলবেন স্যার? দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট মানে কি আনা হয়েছিল, তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল কিসের? হত্যার। তার বিরুদ্ধে এই হত্যার কথাটা বললে কি ফেসবুক আবার ই করে দিবে? দিতেও পারে, বলা যায় না। এখন ফেসবুক যে পরিমাণ বাংলা শব্দকে ক্যাপশনে নিয়ে আসতে পারতেছে, ওরা অনেক বাংলা নিয়ে কাজ করছে আসলে, এটা স্বীকার করতে হয়। সো আমরা সরাসরি হত্যা বলবো না, আমরা বলবো নিহত, হনন। আচ্ছা, হনন ওরা বুঝবে না। আচ্ছা, দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রট, তার বিরুদ্ধে হননের অভিযোগ আনা হয়েছিল। এটা কি হবে? এইটা সবার পারা উচিত, এইটা সবার পারা উচিত। সবাই একটু আমরা কমেন্ট করি এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দেই, অবশ্যই লাইভটা শেয়ার করি। সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা কি দিব বলেন তো? টেক্সট মার্কার বইটা দিব ইনশাল্লাহ। টেক্সট মার্কার বইটা কি? টেক্সট মার্কার বইটা হলো আমাদের ইন্টারমিডিয়েটের টেক্সট বুকের উপরে লেখা, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য, মূলত অ্যাডমিশনের জন্যই। এইচএসসি এখান থেকে অনেক হেল্প পাবে, মূলত অ্যাডমিশনের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা বই। আচ্ছা, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য। তো কারো বিরুদ্ধে কোনো কিছু করা বোঝাতে আমরা অবশ্যই অবশ্যই আমরা কি করব? চার্জ এগেইনস্ট। ওকে, কারো বিরুদ্ধে অভিযোগ করা, চার্জ এগেইনস্ট। আপনারা একটু সিরিয়াল নাম্বারটা লিখবেন এবং তারপরে আপনারা একটু কমেন্টে লিখবেন চার্জ এগেইনস্ট। সবাই আমরা একটু কমেন্ট করি। ওকে, আবারও বলি, কমেন্ট করে আসলে ভুল হলে না, দেখেন আমি কারো নামও কিন্তু বলতেছি না। আপনি ভাবতে পারেন স্যার আপনি কমেন্ট করতে আমার নাম তো বলতেছেন না। দেখেন, আপনার নাম বলাটা ইম্পর্টেন্ট না, কমেন্ট করতে বলা মানে কি ভাই, তোরে তো আমি সামনে বসায় পড়াইতে পারতেছি না। সামনে বসায় যদি পড়াইতে পারতাম, এই যে যারা শুয়ে ক্লাসটা করতেছে, থাপ্পাইতাম না? ক্লাসের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ আছে? থাপ্পাইতাম না ধরে? তা এখন তো থাপ্পাইতে পারতেছি না, এই জন্য বলতেছি কমেন্ট করো, কারণ কমেন্ট করতে গেলে ওই ফাইজলামিটা কমবে, কি করবে? কমবে। ওকে, আচ্ছা, নেলসন ম্যান্ডেলা আছে মানে কি? ও আচ্ছা, নেলসন ম্যান্ডেলা ওইটার মধ্যে আছে। ও, থ্যাংক ইউ ইকবাল হাসান, থ্যাংক ইউ। ওকে, তাহলে চার্জ এগেইনস্ট কারো বিরুদ্ধে অভিযোগ করা, আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আবার বিজ্ঞাপন চলে আসছে। আচ্ছা, এই বিজ্ঞাপন আমরা দিছি অলরেডি, প্রি অ্যাডমিশন ব্যাচে আমাদের এখানে ভর্তি চলছে, 5000 টাকা কোর্স ফি। কিন্তু এখন যদি আপনি ভর্তি হন 2500 টাকায় এই অসাধারণ শিক্ষক প্যানেলের সান্নিধ্যে 8 মাস ব্যাপী আপনি একটা সার্ভিস পাবেন, যেটা এখন ক্লাস চলছে, আমাদের অলরেডি ক্লাস শুরু হয়েছে। আর এইচএসসি পরীক্ষার আগেও ক্লাস থাকবে, এইচএসসি পরীক্ষার পরে তো থাকবে, একেবারে শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত। একটা ইস্যু আপনাদেরকে বলি, ফার্স্ট টাইম হন আপনি, ফার্স্ট টাইমের হন আর আপনি সেকেন্ড টাইমের কোর্স ফি হলো আমাদের 5000 টাকা, এখন 1500 টাকায় ভর্তি হচ্ছে। সো আপনি ফার্স্ট টাইমার হন আর সেকেন্ড টাইমার হন, আমাদের এখানে একবার আপনি ভর্তি হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না। আমরা যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কোর্স আনি, ধরেন কথার কথা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স আনলাম, আপনি এই কোর্সটাতে ফ্রি, এই কোর্সটা আপনি ফ্রি। আমি গুচ্ছ পরীক্ষার জন্য কোর্স আনলাম, এই কোর্স আপনার জন্য ফ্রি, একবার শুধু ভর্তি হলে। এই ব্যবসা আমরা করি না যে আপনাকে একবার এখানে ভর্তি করাবো তারপর আবার বল ভাইয়া আমাদের না আরেকটা কোর্স আছে, এটা তোমার জন্য ভালো হবে, তুমি এটাও নাও, এটা খাও, এরকম করবো না আমরা। একবার ভর্তি হবেন, আমাদের সব কোর্স ফ্রি। সব কোর্স বলতে আবার ধরেন এখন আমি স্পোকেনের কোর্স করালাম, এটা তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোর্সগুলো আছে সব কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারবেন এখন যদি আপনি ভর্তি হন। সো আলাদা করে আবার নতুন করে কোনো কোর্স আপনার করার কোনো দরকার নাই। ওকে, এবার আসেন হলো আমরা এখানে, তারপরে আবার এবার 11 নম্বর প্রশ্ন, শি
স্যাট লিনিং ড্যাশ দ্য ওয়াল অথবা ট্রি। যারা এটার আনসার তো অবশ্যই আপনারা করবেন, যারা জানেন তার সাথে একটু লিনিং এর আনসারটাও একটু করে রাখেন। লিনিং, লিনিং মানে কি, লিনিং অর্থ কি এটা একটু বলে রাখেন, লিনিং অর্থ কি এটা একটু বলে রাখেন। সি ইউনিট থাকলে অনেক ভালো হইতো। আমরা সি ইউনিটের জন্য আসলে আমরা শুধু মানবিক আর বিভাগ পরিবর্তনের জন্য পড়াচ্ছি, তবে সি ইউনিটের জন্য আমাদের একটা প্ল্যান আছে। আমরা এখন এটা কনফার্ম না, আমাদের শিক্ষার্থীদের যদি দাবি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সেটা কি, সেটা হলো বাংলা এবং ইংরেজি। সি ইউনিটের জন্য বাংলা এবং ইংরেজির একটা প্যাকেজ কোর্স আমরা রাখতে পারি, এটা যদি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেই চাহিদাটা পাই। তবে আর কোনো বিষয় না, কারণ আমরা আসলে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আমরা প্রিপেয়ার্ড বা আমরা এটাতে ফোকাস করছি। তো এই জন্য আমরা অন্য কোনো বিষয় করব না, তবে যদি আমাদের শিক্ষার্থীরা চায় তাহলে আমরা এটা করতে পারি। ওকে, তবে 11 নম্বরের জন্য কি হবে, লিনিং শব্দের অর্থ কি জানতে চেয়েছিলাম, আর কোনটা হবে এখানে দেখেন। লিনিং শব্দের অর্থ হলো হেলান দেওয়া। লিনিং শব্দের অর্থ কি, হেলান দেওয়া। আপনি যদি দুইভাবে আমরা হেলান দেই, দুইভাবে আমরা হেলান দিই, মনে রাখবেন। এই যে আমি এখানে দাঁড়ায় আছি, আমি বোর্ডের দিকে হেলান দিলাম, বোর্ড আর আমার মাঝখানে সম্পর্ক, বোর্ডের দিকে আমি হেলান দিলাম। আরেকটা হেলান আছে, কিন্তু হেলান ঠিক না, এটা হলো সামনের দিকে ঝুঁকে যাওয়া। সামনে একটা লোক আছে, তার দিকে আমি ঝুঁকে গেলাম, তার দিকে একটু ঝুঁকে গেলাম। যারা ক্লাসের নোট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে, তারা একটু লিখে রাখেন। যারা ক্লাসের নোট শেয়ার করে পুরস্কার নিতে চান তাদের জন্য লিখে রাখেন। এই লিনিং মানে হেলান দেওয়া। যদি কারো সামনের দিকে ঝুঁকে, যদি সামনের দিকে ঝুঁকে, সামনের দিকে যদি ঝুঁকে, সামনের দিকে যদি ঝুঁকে, তাহলে এটা হবে লিনিং বিফোর। কি হবে, লিনিং বিফোর। সে যেমন তার সামনে মাথা নত করলো, লিনিং বিফোর হিম। ওকে, বো ডাউনও হয়, বো ডাউন মানেও মাথা নত করা, তবে লিনিং দিয়েও হয়। আর যদি পেছনে কোনো কিছু রাখেন, পেছনে কোনো কিছু রেখে তার দিকে হেলান দেন, এখানে যেটা বলা হয়েছে দেয়ালের দিকে, সে দেয়াল বা গাছের দিকে। এই প্রশ্ন অনেকবার আসছে, একবার দেয়াল দিয়ে আসছে, একবার গাছ দিয়ে আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো লিনিং যদি কোনো কিছু পেছনে হেলান দেয়, পেছনে হেলান দেয়, তাহলে এটা হবে এগেইনস্ট। তখন এটা কি হবে, এটা হবে হলো আপনার এগেইনস্ট, লিনিং এগেইনস্ট। ঠিক আছে, আবারও বলি, যদি সামনের দিকে ঝুঁকে থাকে এই অর্থ প্রকাশ করে তাহলে হলো বিফোর, আর যদি পেছনে হেলান দিয়ে থাকে তাহলে এগেইনস্ট। এখন আপনি বলতে পারেন স্যার এটা বুঝবো কি করে? ভাই, কেউ সে বসে আছে দেয়ালকে সামনে মাথা নত করে, এটা হয়? দেয়ালের সামনে মাথা নত করে বসে আছে, এটা হয়? গাছের সামনে মাথা নত করে বসে আছে, এটা হয়? হয় না। ওকে, ঠেস দেওয়া, হ্যাঁ ঠিক আছে, ঠেস সুন্দর শব্দ। আচ্ছা, একজন আবার বলছে ঠেস কি আবার নতুন আবিষ্কার করলে নাকি? ওরে ভাই, ঠেস দেয়া বোঝো নাই না, ঠেস দেয়া বোঝো নাই মামুন? কই থাকো ভাই তুমি? মঙ্গল গ্রহে থাকো? বাংলাদেশের মানুষ, তুমি ঠেস দেওয়া বোঝো না? হেলান দেওয়া মানেই হলো ঠেস দেওয়া। ওকে, আচ্ছা, হেলান দেওয়া মানেই হলো কি, ঠেস দেওয়া। লিনিং, একজন বলছে পক্ষপাতী। পক্ষপাতী এটা কেমনে হলো, আমি আমার খেয়াল নেই আর কি ওইটা, কিন্তু এটা অর্থ 100% আমাদের হেলান দেওয়া। ওকে, এবার আমরা আসি তারপরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভেপার। এটা উচ্চারণটা খুব সুন্দর, ভেইপার। আমরা বলি অনেকে ভ্যাপুর। আপনি উচ্চারণ বানানটা মুখস্থ রাখার জন্য বলতে পারেন ভাপুর, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা হলো ভেইপার। আচ্ছা, ভেইপার হোয়েন ইট ইজ হিটেড, যখন তাপ দেওয়া হয় তখন পানি বাষ্পে পরিণত হয়। যখন তাপ দেওয়া হয় তখন পানি বাষ্পে পরিণত হয়। কোনটা হবে? যখন তাপ দেওয়া হয় পানি বাষ্পে পরিণত হয়। সবাই একটু আমরা শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দেই। আর শেয়ার করা সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে কি দেওয়া হবে? টেক্সট মার্কার বই দেওয়া হবে। আর যদি শেয়ার আজকে 1000 ক্রস করে, এটা 3 থেকে বেড়ে 4-5 হতে পারে। ঠিক আছে, যদি শেয়ার 1000 ক্রস করে, সবাই আমরা একটু শেয়ার করি। আর শেয়ার করে একটু কমেন্টে আমরা একটু ডান লিখে দেই। শেয়ার করে আমরা কমেন্টে একটু কি লিখবো ভাই? একটু ডান লিখে দেই। ওকে, আচ্ছা, সবাই একটু কমেন্ট করি, এটা আনসারটা কি হবে? বাই, ফর, ইন, ইনটু। বাই, ফর, ইন, ইনটু। ওকে, আমি অনেকক্ষণ নাম বলি না, আমি কয়েকজনের একটু নাম বলি। সামিয়া কমেন্ট করেছে, আরশি কাব্য, ঋতু, ইউএন কিউ, রতন, তারপরে তাহসিনা, তারপরে আমিনুল, আসিয়া, অনেকেই কমেন্ট করছে। ওকে, আচ্ছা, ইকবাল বলছে আমি শেয়ার 30 ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নিজের চরকায় তেল দেন,
তেল দেন দয়া করে। আচ্ছা, আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করি ভাই, প্লিজ। নিজেদের মধ্যে একজনের কমেন্টে একজন অহেতুক আমরা রিপ্লাই না দিই, পারলে সহযোগিতার রিপ্লাই দিই। কেউ যদি একটা কোশ্চেন করে এটা কিভাবে হবে, পারলে ওইটার সহযোগিতার রিপ্লাই দেন। ঝগড়া করার জন্য প্লিজ কেউ কারো বা এটা ওটা বোঝানোর জন্য কেউ কাউকে রিপ্লাই দেন না, প্লিজ প্লিজ। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? উইথ চেঞ্জেস, কি চেঞ্জেস? ওয়াটার চেঞ্জেস ড্যাশ। চেঞ্জ মানে কি? পরিবর্তন হওয়া। এক অবস্থা থেকে, নোট করবেন যারা, লিখে রাখেন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন, গতিশীল পরিবর্তন। গতিশীল পরিবর্তন বোঝাতে, গতিশীল পরিবর্তন বোঝাতে কি হবে? ইনটু হবে। গতিশীল পরিবর্তন বোঝাতে কি ব্যবহার করা হয়? ইনটু ব্যবহার করা হয়। যেমন একটা লোক ভেতরে ঢুকলো, গতিশীল অবস্থায় ভেতরে ঢুকলো না, তাহলে সেটা কি হবে? ওয়েন্ট ইনটু দ্য রুম, রুমের মধ্যে গেল। ওকে, ঠিক তেমনি ভাবে পানি বাষ্পে পরিণত হয়, গতিশীল অবস্থায় চেঞ্জ হয় না, নাকি এভাবে থাকে, হুট করে সে বাষ্প হয়ে যায়? এরকম তো না, একটা গতিশীল অবস্থায় প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় না, এটাকে কি হবে তাহলে? ইনটু হবে। সো গতিশীল পরিবর্তন বোঝাতে ইনটু ব্যবহার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হওয়া, এটা গতিশীল যখন বোঝায় তখন আমরা এটাকে কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। তাহলে চেঞ্জেস ইনটু, ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার, পানি কি হয়? বাষ্পে পরিণত হয়। ওকে, 12 পরে 13 নম্বর প্রশ্ন, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ড্যাশ দ্য রুম। এইটা সবার পারা উচিত। হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ড্যাশ, সরি, ওয়েন্ট ড্যাশ দ্য রুম। সে দরজা খুললো এবং রুমের ভেতরে প্রবেশ করলো। সে দরজা খুললো এবং রুমের ভেতরে প্রবেশ করলো। শাহেদ বলছে স্বৈরাচারী আইসা পড়ছে কমেন্টের মধ্যে। কি ভাই রে ভাই, ভালো কমেন্টে পড়তে পারি না, তারপরে তোমরা যদি এই কমেন্ট করো। আচ্ছা, মার্জিয়া রহমান 13C, সবাই একটু কমেন্ট করি। মার্জিয়া 13C বলছে, নিশাত আনসার করছে, আরশি কাব্য আনসার করছে। সবাই আমরা একটু কমেন্ট করি ভাই, সবাই একটু কমেন্ট করি। আর অবশ্যই আমরা ক্লাসটা শেয়ার করে দেই, সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা টেক্সট মার্কার বইটা দিব। টেক্সট মার্কার বইটা আপনাদেরকে একটু দেখাই, যারা এই বইটা জানেন না, যারা এই বইটা সম্পর্কে জানেন না, তাদেরকে আমি বইটা একটু দেখাই। টেক্সট মার্কার বই দাও, কাজ শেষ দেরি আছে। কোথায়? একটা কেন আমি দেবো। আচ্ছা থাক, যারা টেক্সট মার্কার বইটা আগে দেখেন না তাদের জন্য বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেনের গত 2 বছরে 100% কমন ছিল যে বইটা থেকে, সেই বইটার নাম এ টেক্সট মার্কার। ঠিক আছে? এবং আপনার কি বলে, ইন্টারমিডিয়েট, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য টেক্সট বুকের যে যত জায়গা থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, ভোকাবের প্রশ্ন আসতে পারে, তারপরে আপনার ইনফরমেটিভ প্রশ্ন আসে, লিটারেচারের প্রশ্ন আসে, রিটেন তো আছে, রিটেন 20 মার্কস, এটা তো মানে এটা তো কোনো কথাই নাই। এই সব কিছুর মানে কমপ্লিট প্রস্তুতিটা আপনি এই বইটা থেকে পাবেন, টেক্সট মার্কার। সো এই বইটা আমরা 3 জনকে ইনশাআল্লাহ উপহার দিব। আচ্ছা, আমরা একটু কমেন্ট করি কোনটা হবে আনসার। ওয়েন্ট ড্যাশ দ্য রুম, ওয়েন্ট ড্যাশ দ্য রুম, এটা হবে হলো ওয়েন্ট ইনটু, কারণ ভিতরে যখন প্রবেশ করে তখন গতিশীল অবস্থায় প্রবেশ করে না, ভেতরে যখন প্রবেশ করে তখন কি করে? গতিশীল অবস্থায় প্রবেশ করে না? অবশ্যই। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা সিরিয়াস পড়াশোনা করতে চাচ্ছেন নোট করে রাখেন, সিরিয়াস পড়াশোনা যারা করতে চাচ্ছেন নোট করে রাখেন, প্রবেশ করা অর্থে এন্টারের পরে কখনো ইনটু হয় না। প্রবেশ করা অর্থে এন্টারের পরে কখনো ইনটু হয় না। এন্টারের পরে, এন্টার মানেও প্রবেশ করা না, প্রবেশ করা অর্থে এন্টারের পরে কখনো কি হয় না? ইনটু হয় না। প্রবেশ করা বোঝালে এন্টারের পরে ইনটু হবে না, কিন্তু ওয়েন্টের পরে হবে। ওয়েন্ট ইনটু, গো ইনটু, উইল গো ইনটু, এগুলো হতে পারে, কিন্তু কি হবে না? এন্টারের পরে ইনটু হবে না প্রবেশ করা অর্থে। এন্টারের পরে ইনটু দিয়ে অনেক সময় আপনি দেখবেন যে প্রশ্ন আছে, এটা আসলে ভুল প্রশ্ন। ভুল প্রশ্ন মানে কি? আপনাকে ভুলটা খুঁজে বের করতে বলছে, সো এটা একটা ভুল, এন্টার ইনটু, এটা প্রিপোজিশন হবে না। তবে একটা জায়গায় এন্টারের পরে ইনটু হয়, একটা জায়গায়, একটু নোট করে রাখেন, যারা নোট শেয়ার করবেন নোট করে রাখেন, একটা জায়গায় এন্টারের পরে ইনটু হয়, সেটা কি বলেন তো? একটা জায়গায় হয়, সেটা হলো চুক্তি বোঝালে। কি বোঝালে ভাই? চুক্তি বোঝালে। চুক্তি বোঝালে এন্টারের পরে ইনটু হয়। যেমন ধরেন, বাংলাদেশ হ্যাজ এন্টার্ড
বাংলাদেশ হ্যাজ entered into a contract. বাংলাদেশ হ্যাজ entered into a contract with India. বাংলাদেশ ভারতের সাথে একটা চুক্তি করেছে। এই জায়গায় চুক্তি করা বোঝাতে এন্টারের পরে ইনটু হতে পারে, চুক্তি করা বোঝাতে, তবে প্রবেশ করা বোঝাতে হবে না। আগের ক্লাসে অনেক শেয়ার করছি, আমি পাইনি। ইকবাল হাসান, আপনি তো মনে হয় বই পাইছেন, কোনো না কোনো একটা জায়গায় পাইছেন মনে হয়, আপনার নামটা খুব পরিচিত মনে হচ্ছে। ওকে, তো এন্টার্ড ইনটু আ কন্ট্রাক্ট, এন্টার্ড ইনটু আ কন্ট্রাক্ট যদি চুক্তি করা বোঝায় এন্টারের পরে ইনটু হবে, তবে প্রবেশ করা অর্থে এন্টারের পরে কি হবে না, ইনটু হবে না। এরকম কিছু জায়গা আছে যেখানে প্রিপোজিশন হয় না, এরকম কিছু জায়গা আছে, তার মধ্যে এটা একটা। ওকে, আমরা এরপরে হলো 14 নম্বর প্রশ্নে একটু চলে যাই। A tree fell dash a car, a tree fell dash a car, a tree fell dash a car, কোনটা হবে? আচ্ছা, a tree fell dash a car, দেখেন এখানে আপনাদেরকে কনফিউজড করার জন্য আরেকটা অপশন আমি একটু দিয়ে দেই, উইথ ইনটু অফ অনটু। আচ্ছা, আমরা এখানে অন দেই, অন, উইথ বাদ দিয়ে আমরা অন দিলাম। এবার একটু আনসার করেন, সবাই আনসার করেন। আর ট্রি ফেল ড্যাশ এ কার, ফেল অন এ কার, ফেল ইনটু এ কার, ফেল অফ এ কার, ফেল অন টু এ কার। বিডি হ্যাজ এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট, আসিয়া বিউটি লিখছেন, গুড, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, জুবাইর স্যার আমাদের এখানে কমেন্ট করেছেন, স্যারের পড়ানোর প্রেমে পড়ে যাচ্ছি। আমাদের জোবায়ের, তোমাদের সবার প্রিয় জোবায়ের স্যার কিন্তু সাধারণ জ্ঞানের আমাদের জোবায়ের স্যার আমাদের ক্লাসটি দেখছেন, এটা আমার জন্য আসলে একটা সৌভাগ্য। কারণ কি, মানে আমি এত বলি, আমি এত অভিজ্ঞ, এত বছর ধরে পড়াই, 13 বছর ধরে পড়াই, কিন্তু যে মানুষটা আমার চাইতেও 3-4 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আমার চাইতেও বেশি, তো এইরকম একজন পার্সন যখন আসলে আমার ক্লাসটা দেখেন, যদিও তিনি সাধারণ জ্ঞান পড়ান, তারপরেও আমার ক্লাস যখন দেখেন বা ক্লাসে যখন আসেন, এটা আসলে ইন্সপায়ার্ড হই। তোমরা সবাই একটু জোবায়ের স্যারের ওই কমেন্টটাতে একটু রিয়াক্ট দিয়ে আসতে পারো, এটা আসলে স্যার অনার্ড ফিল করবেন এবং আমরা স্যারকে একটু সম্মান দিতে চাই। ওকে, স্যারের কাছ থেকে আসলে এরকম একটা কমেন্ট পাওয়াটা, এটা আমাদের জন্য আসলে আসলে অনেক সৌভাগ্যের বিষয়, সত্যিকারই। ওকে, তোমরা একটু রিয়াকশনটা দিয়ে আসো জোবায়ের আহমেদ স্যারের। আমি এটার একটা কমেন্ট, এটার একটা রিপ্লাই দিয়ে যাচ্ছি, আমি রিয়াকশন লিখে একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু রিয়াকশন দিবা। সত্যি কথা কি, একটা কথা তোমাদেরকে একটু বলি, একটা কথা বলি, যারা সম্মানের যোগ্য তাদেরকে যদি সম্মান করো, জীবনে কোনোদিন তোমাকে অপমানিত হতে হবে না। যেই লোকটা সম্মান প্রাপ্য, বিশেষ করে তোমার সিনিয়র, কারো অভিজ্ঞতা আছে, কারো কোনো নলেজ আছে, কারো কোনো দক্ষতা আছে, এই লোকটাকে একটু যদি সম্মান করো, তাহলে এই লোক, মানে ওই কারণে পৃথিবীতে তোমাকে কখনো অপমানিত হতে হবে না। সম্মান না করলে কখনো তুমি সম্মান পাবা না। এটা আসলে আমাদের দেশে কেন জানি একটা মানে বৈশিষ্ট্য, আমরা অন্যকে না সম্মান করতে চাই না। একমাত্র হ্যাঁ, কারে সম্মান করি, যোগ্যতা থাক বা না থাক, যার কাছে আমার একটু দরকার আছে তারে আমরা সম্মান করি। কিন্তু ভাই কেন, যেমন ধরো এখানে জোবায়ের স্যারকে আমরা যদি একটু রেসপেক্ট করি, আমাকে যদি একটু সম্মান করো, আরো একজন টিচার পড়ায়, ধরেন আমাদের কোচিং এর না, আমাদের প্রতিষ্ঠানের না, অন্য একটা প্রতিষ্ঠানের আরো একজন শিক্ষক পড়ায়, ভালো পড়ায়, আপনি তাকে একটু সম্মান করেন, রেসপেক্ট করেন না, দেখা হলে একটু, হ্যাঁ স্যার আপনি অনেক ভালো পড়ান, দেখেছি আপনার ক্লাসগুলো, বলেন না একটু, সমস্যা কি? দেখবেন আপনাকেও মানুষ সম্মান করবে, আপনার সম্মানের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। আপনি হয়তো তার কাছে পড়ছেন না, কিন্তু ভাই সে যে কষ্ট করে পড়াচ্ছে বিভিন্ন জায়গায়, দেখা হলে বা কখনো কথা হলে এই হলে ওই সম্মানটুকু একটু দিয়েন। আর শিক্ষকের সম্মান তো আসলে ভাই সবার উপরে, এটা যদিও খারাপ হয়ে মানে এখন অনেকে মানতে চায় না, বলে যে আসলে পেশা কখনো মহৎ হয় না, কিন্তু শিক্ষকতা পেশাটা মহৎ। আসলে কেন মহৎ জানেন? এখানে সরাসরি আমার মাথা থেকে না জ্ঞান বের করে আপনাকে আমি শেয়ার করতেছি, মাথা থেকে বের করে শেয়ার করতেছি, রক্তও না, পানিও না, মানে ওই কায়িক শ্রমও না, মাথা থেকে বের করতেছি আমি। এটা মাথাটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ের জিনিস। ওকে, আমাদের এখানে রাকিবুল ইসলাম তুষার স্যার, তুষার স্যারও আমাদের সাথে আছেন। স্যার আমি কি আপনার লেখা একটি বই পেতে পারি? আমাদের রাকিবুল ইসলাম তুষার স্যার, তোমাদের প্রিয় তুষার স্যার, এবং ওনার সম্পর্কে যদি আসলে আমি একটু বলি, আমাদের নিজেদের কথা না নিজেদেরকে বলতে হয়। অনেকে বলে কি যে নিজেদের ঢোল নিজে পিটাইতেছে, ভাই নিজের ঢোল না নিজেই পিটাইতে হয়। অন্য পিটাইতে গেলে ভাব বুঝবে না, ও কি করবে, ও এটা ফাটাই ফেলাবে। এই জন্য নিজেদের প্রশংসা নিজেদেরকেই করতে হয়। তুষার স্যার এমন একজন মানুষ, মানে ফরিদপুর অঞ্চল, আমার বাড়ি ফরিদপুরে,
ফরিদপুর অঞ্চলে, বৃহত্তর ফরিদপুরে তুষার স্যারকে চিনে না এমন কোনো মানুষ নাই, বা চিনে না হয়তো সন্ত্রাসীদেরকেও তো মানুষ তো চিনে, কিন্তু না, ওই অর্থে না, তার প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই এমন কোনো শিক্ষার্থী নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পরে অন্য বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তুষার স্যারের প্রতি সম্মান শ্রদ্ধা করে না এমন কোনো মানুষ আপনি পাবেন না ফরিদপুরে, বৃহত্তর ফরিদপুরে, তার কাছে পড়ুক বা না পড়ুক। তো এই জন্য এই লোকটা 14 বছর ধরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, নিজে পড়াচ্ছে, নিজে আবার সাংগঠনিক। আমরা তো শুধু পড়াই, টিচার, আমরা সাংগঠনিক ভাবে ওইভাবে করতে পারি, কিন্তু সাংগঠনিক ভাবে কিন্তু এই লোকটা অনেক বেশি পরিশ্রম করে। সো তোমরা তার কমেন্টে একটু রিয়াকশন দিয়ে এসো। আচ্ছা, অনেক কথা হলো, অনেক কথা হলো, আমরা এবার একটু পড়ায় চলে যাব। যে পেশাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে না, সে কখনো নেতিবাচক হয়ে সুদৃষ্টি হয়ে সাধারণ নাগরিক হতে পারে না। আচ্ছা, আমার বাড়ি নরসিংদী রায়পুরা, আপনি, আমার বাড়ি ফরিদপুর। আচ্ছা ঠিক আছে। এ ট্রি ফেল ড্যাশ এ কার, এ ট্রি ফেল ড্যাশ এ কার মানে কি? দেখেন, একটা গাছ কিসের উপর পড়েছে? একটা গাড়ির উপর পড়েছে। একটা গাছ কোথায় পড়েছে? একটা গাড়ির উপর পড়েছে। এই যে ধরেন একটা গাছ, আপনাদেরকে একটা গাছ আঁকায় দেখায় আজকে, যদিও আই এম নট আর্টিস্ট, তারপরও আমি মোটামুটি চেষ্টা করলাম। এটা একটা গাছ, আর এখানে একটা কি আছে? এখানে একটা গাড়ি আছে। গাড়িটা খুব জঘন্য হবে। সো প্রথমে আমি আপনাদের কাছ থেকে এটা আসলে বলে নিচ্ছি, একটা জঘন্য রকমের একটা গাড়ি আমি আঁকাবো। ঝড় ঝাপটা হলে রাস্তায় গাছ ভেঙে পড়ে না? এরকম একটা গাছ, এত বড় একটা গাছ ভেঙে এইটার উপর পড়েছে। উপর থেকে কোনো কিছু গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে বা সারফেস এসে পড়া, উপর থেকে গতিশীল অবস্থায় কোনো কিছু সারফেসের উপরে এসে পড়া, এইটাকে বলে হলো অন টু। নট শুধু অন, নট শুধু অন, অন টু বলে। দেখেন, ইন মানে কি বলছিলাম? মধ্যে। ইন মানে কি? মধ্যে। কিন্তু ভেতরে যদি গতিশীল অবস্থায় কোনো কিছু প্রবেশ করে, তাহলে এটাকে কি বলবো আমরা? ইনটু। তাহলে অন মানে কি ভাই? কোনো কিছুর উপরে। অন মানে কোনো কিছুর উপরে, কিন্তু অন যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে এসে পড়ে, তাহলে ভাই এটা কি হবে? এটা হবে তখন অন টু। আমি আপনাদেরকে এইটা একটা পিকচার দিয়ে একটু দেখাই, পিকচার দিয়ে একটু দেখাই আপনাকে আমি। ওকে, আমি এই ক্লাস শেষ করব, যতদিন লাগে আমার লাগুক, যতদিন লাগে আমার লাগুক, কোনো ফাইজলামি হবে না, এই ক্লাস শেষ করতে হবে। আরো দরকার হলে আরো ক্লাস নিব। এই যে দেখেন, অন টু, আশা করি দেখতে পাচ্ছেন, অন টু, উপরে এসে পড়া। অন টু মানে কি বলেন? উপরে এসে পড়া, কথা না বলে পড়ান কিছু। ফাহিমউদ্দিন, আমরা ভাই পড়াচ্ছি, হ্যাঁ পড়াচ্ছি, এই যে কষ্ট করে না, এই যে দাঁড়ায় থাকি, যে কথা যে বলি, ধরেন আমি কথাই বলতেছি, পড়াচ্ছি না, দাঁড়ায় থাকতেও না কষ্ট। আপনাদেরকে একটা সিরিয়াস একটা কথা বলি, 4-5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা অনেক সময় ক্লাস নেয়। আমরা যারা টিচার আছি সবাই, আমি লাইফে 12 ঘন্টা পর্যন্ত টানা ক্লাস নিছি, 12 ঘন্টা। পায়ের পাতা, পায়ের পাতা ফুলে যায়, ব্যথা করে। এই যে গলাটা দেখতেছেন না, এই গলাটাও ব্যথা করে, বুঝছেন? তো ক্লাস নেওয়াটা আসলে এত সহজ কিছু না। এখন আপনাকে যদি আমি রোবটের মতো একটানা শুধু পড়ায়া যায়, পড়ায়া যায়, পড়ায়া যাই, আমাদের ভেতরে আসলে তখন কিছু আর থাকে না, বুঝছেন? তো ওই এনার্জিটা আর থাকে না। একটু মানে কথা বললে, একটু মজা করলে, আপনাদের সাথে একটু কনভারসেশন করলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে, তখন আবার একটু পড়ানোর মতো একটু এনার্জি পাই। না হলে এই পায়ের পাতা আর গলা সাপোর্ট করে না একটা ক্লাস নেওয়ার পরে, মনে হয় না আর পড়াই। আপনারা তো দেখতেছেন যে 1 ঘন্টা আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু আরো তো ভাই অনেক জায়গায় অনেক কিছু পড়াতে হচ্ছে। আমাদের 2টা ব্যাচ অলরেডি চলতেছে, তাদের 3টা ক্লাস নিতে হয় দিনে। আচ্ছা, তো অনটু মানে কি? উপরে এসে পড়া। রেইন অনটু দ্য আমব্রেলা, এই যে দেখেন, এটা হলো কি? ছাতা। এটা কি? ছাতা। ছাতার মাথা না কিন্তু, আবার ছাতা, এটা হলো ছাতা। তো এই ছাতার উপরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা এসে পড়তেছে, বৃষ্টির ফোঁটা এসে পড়তেছে উপর থেকে, এভাবে কোনো কিছু এসে পড়া, এটাকে কি বলে? এটাকে বলে হলো অনটু। এটাকে কি বলে বলেন? অনটু। ওকে, এইবার আসেন আমরা তাহলে আবার কোশ্চেনে চলে যাই, আবার কোশ্চেনে চলে যাই। কত নাম্বার কোশ্চেন ছিল? এই যে এইটা। ওকে, এ ট্রি ফেল ড্যাশ এ কার, তাহলে কি হবে? এটা অনটু এ কার, উপরে এসে পড়া। আর যদি জাস্ট এমনি থাকতো, ভাই একটা জায়গায় দেখলাম ফেল পড়ছে, এটা বলে নাই, হ্যাঁ এটা বলে নাই। ধরেন একটা জায়গায় আমি দেখলাম যে একটা গাছ মানে কি বলে, গাড়ির উপরে আছে, তাহলে এটা অন হবে। জাস্ট ধরেন একটা টব, টবে গাছ থাকে না, টবটা নিয়ে আপনি কোথায় রাখছেন? একটা
আপনার গাছের উপরে কি বলে ওই গাড়ির উপরে রাখছেন, তাহলে এটা কি হবে? এ টব অন দা কার। কিন্তু এখানে বলছে হলো ভেঙে পড়ছে উপর থেকে এসে, এই জন্য এটা হবে অন টু। 15 নম্বর প্রশ্ন, উই অফেন গো ফিশিং ড্যাশ দ্য রিভার ব্যাংক। ব্যাংক মানে কি? তীর, রিভার মানে নদী। উই অফেন আমরা প্রায়, গো মানে যাই, ফিশিং মাছ ধরতে, আমরা প্রায় যাই মাছ ধরতে, আমরা প্রায় মাছ ধরতে যাই। এখান থেকে একটা জিনিস শিখে রাখেন বা লিখে রাখেন, গো এটা প্রিপোজিশনে ব্যবহার না, এটা অন্য ব্যবহার। গো একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব যদি আসে পরবর্তী ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় যদি সেটা দ্বারা অবজেক্ট বোঝায়। যেমন আমরা যাই কেন যাই ভাই? ফিশিং করতে যাই। যেমন উই গো ফিশিং, উই গো ওয়াকিং, উই গো মেকিং, উই গো টেকিং, এই টাইপের। ওকে, যদি এটা কি হয়? অবজেক্টের মতো বা কোনো কাজের একটা মানে কি বলে ভার্ব থেকে যে কাজটা হয়, মানে জেরান্ড বা পার্টিসিপলের যে অর্থটা দেয়, ওরকম যদি ভার্বের সাথে আইএনজি যোগ করে কোনো কাজকে উল্লেখ করা হয়, তাহলে আমরা তখন গোর পরে ভার্বের সাথে কি দিব? আইএনজি দিব। তাহলে উই অফেন গো ফিশিং ড্যাশ দ্য রিভার ব্যাংক। আনসার বলেন কি হবে? কমলা টি শার্ট ভাবি দিয়েছে? না, কমলা টি শার্টটা ভাবি দেয় না, ভাবির ভাই দিয়েছে, যাকে আমরা বলি হলো শালা। তবে শালা হবে না, কারণ হলো উনি আমার বউয়ের চাইতে বড়, বয়সে বড়। তা বউয়ের বড় যদি হয় তাহলে তারা কি বলে? সুমন্দি বলে। তো মানে শ্বশুর বাড়ির, এটা কনফার্ম। ঠিক আছে, শ্বশুর বাড়ি। তো যৌতুক হিসেবে না, এমনি জাস্ট গিফট হিসেবে দিছে গত ঈদে। আচ্ছা, ওকে, সবাই একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন। তারিকুল হাসান ফাহিম স্যার, আমাদের আরেকজন শ্রদ্ধেয় স্যার। আমি আসলে গর্বিত যে আমার ক্লাসে আজকে আমরা 3জন স্যারকে দেখলাম। জোবের স্যারকে দেখছিলাম, তারিকুল হাসান স্যারকে মানে ফাহিম স্যারকে দেখলাম, তুষার স্যারকে দেখছিলাম। ও 4জন, যে আমাদের ওই কি বলে শাওন স্যারও ছিল কিন্তু আমাদের শুরুর দিকে। ওকে, আমাদের ফাহিম স্যার আমাদের সাথে আছেন, খুবই দুর্দান্ত এবং অমায়িক একজন শিক্ষক, এবং এত পরিশ্রম করে পড়ান। আসলে এই বয়সটা ওনাকে অনেক হেল্প করছে, মানে ইয়াং একজন টিচার। তো এত পরিশ্রম করে পড়ান, আসলে এই পরিশ্রমটা আমাদের মতো মানুষের মাঝে এখন আসে না অনেক সময়। কারণ আমরা অনেক জায়গায় দেখা যায় কি একটু অন্যমনস্ক হয়ে যাই, বা একটু মানে কি বলে ক্লান্তি চলে আসে। কিন্তু ইয়াং এবং এনার্জেটিক হওয়ার কারণে, বিং ইয়াং অ্যান্ড এনার্জেটিক, অত্যন্ত পরিশ্রম করে ফাহিম স্যার আপনাদের সাধারণ জ্ঞান পড়ান। এবং আমার মনে হয় এটা যারা একবার স্যারে যারা ক্লাস করছে, এই কমেন্টেরও কোনো দরকার নেই, মানে আমার এই কমেন্টেরও কোনো দরকার নেই। ওকে, আমরা একটু দেখি। উই অফেন গো ফিশিং ড্যাশ রিভার, রিভার ব্যাংক, নদীর তীর ঘেঁষে আমরা মাছ ধরতে চাই, মাছ ধরতে যাই। উই অফেন গো, আমরা প্রায় যাই নদীর তীর ঘেঁষে মাছ ধরতে। কোন এই যে ধরেন, এটা একটা ধরেন নদী, এটা ধরেন নদী, এটা হলো নদী, মানে এখানে নদী আছে, এইটা হলো নদীর তীর। এটা কি? নদীর তীর। তো এইটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা এই তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে, তীর ঘেঁষে আমরা মাছ ধরি। কোনো কিছুর সাথে ঘেঁষে চলা, ঘেঁষে মানে তো বুঝেন এই যে একেবারে মিশে চলা, কোনো কিছুর সাথে মিশে চলা বা ঘেঁষে চলা, এইটা বোঝাতে একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনি এখানে ধরেন একটা রাস্তা, এটা একটা কি? রাস্তা। রাস্তার এখানে একটা দেয়াল আছে, রাস্তার এখানে কি আছে? দেয়াল আছে। ওকে, এটা একটা কি? রাস্তার পাশে একটা দেয়াল। এই দেয়াল ঘেঁষে আপনি হাঁটতেছেন, এই দেয়াল ঘেঁষে আপনি হাঁটতেছেন, এটার একটা প্রিপোজিশন আছে। যারা নোট করবেন তারা একটু লিখে রাখেন, এই দেয়াল ঘেঁষে আপনি হাঁটতেছেন। আচ্ছা, ফাহিম স্যার বলছেন হিংসে হয় আমার মতো হতে চান? আপনার মতো স্যার আমি অলরেডি ছিলাম, হ্যাঁ, তবে দোয়া করি আপনি দ্রুত আমার মতো হয়ে যান। হ্যাঁ, ওই ক্লান্তিটা একটা সার্টেন টাইমে আপনার চলে আসুক। না, তবে এটা বরদোয়া হয়, এটা দোয়া না করি। আমরা চাই যে আমাদের ফাহিম স্যার চিরযৌবন থাকুক তার, এবং কখনো তিনি বিয়ে না করেন, তার কখনো বিয়ে না হোক, তিনি সবসময় এরকম মানে 16 বছর বয়স্ক থাকুক, কখনো তার বিয়ে না হোক। ওকে, আহমেদ স্যার জিনিস না জিনিয়াস? জিনিস আর জিনিয়াস দুইটা সেম, জিনিস আর জিনিয়াস দুইটা সেম। আচ্ছা, আজকে ওনার ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ অসাধারণ। আসিয়া বিউটি, আচ্ছা এটা মনে হয় বলছেন। ওকে, ঠিক আছে। শামীম আহমেদ বলছে শেয়ার ডান 30। ও, আজকে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে হবে, সবাই একটু শেয়ার করবেন। ও, শেয়ারের ক্ষেত্রে একটা বিষয় কি জানেন, আপনারা অনেকে না প্রোফাইল লক করা থাকে, শেয়ার করলে আমরা কিন্তু দেখি না অনেক সময়। আর হলো এমন একটা একটা গ্রুপে শেয়ার করেন, আমরা ওখানে দেখি না, মেসেঞ্জার অনেক সময় শেয়ার করেন, দেখি না। এই জন্য আপনি একটু টাইম লাইনে, নিজের টাইম লাইনে একটু শেয়ার করবেন, নিজের টাইম লাইনে। আবার অনলি মি দিয়ে শেয়ার করেন না, ওগুলো কিন্তু আমরা জীবনে দেখবো না। পরে কি বলবে জানেন, শেয়ার করলাম স্যার, কই কোনোদিন তো একটা নামও শুনলাম না। শেয়ারটা যখন করবেন তখন অনলি মি দিয়েন না, তখন
এভরিওয়ান দেন। আপনার প্রোফাইল যদি লক করা থাকে, আপনার প্রোফাইলে যারা আছে তারাই দেখবে, ওইটাও ঠিক আছে, কিন্তু অনলি মি দিয়ে কেউ শেয়ার করেন না, ওইটা কিন্তু আমাদের কাছে আসেই না। অনলি মি দিয়ে কেউ যদি শেয়ার করে, এটা কিন্তু কারো কাছে যায় না, ফেসবুক কারো কাছে এটা দেখতে দেয় না, সো আমরা এটা দেখতে পারবো না। সো আপনি যখন শেয়ার করেন তখন আপনার প্রোফাইলে স্বাভাবিক যে শেয়ার, ওই শেয়ারটা করেন। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী তিনজনকে আমরা কি দিব বলেন তো? টেক্সট মার্কার বই। টেক্সট মার্কার বইটা কি? এই যে টেক্সট মার্কার বই, এই যে টেক্সট মার্কার বই না দেখাইলে তো আপনারা বিশ্বাস করবেন না। আচ্ছা, ইন্টারমিডিয়েটের টেক্সট বুকের উপরে লেখা, অ্যাডমিশনের জন্য 100% উপযোগী একটা বই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য 100% প্রশ্ন কমন ছিল বিগত বছরগুলোতে। ওকে, তো ঘেঁষে চলা বোঝাতে আমরা কি বোঝাই? অ্যালং বোঝাই। ঘেঁষে চলা, মিশে চলা, সাথে চলা, এটাকে আমরা কি বোঝাই? অ্যালং বোঝাই। তাহলে বলছে যে আমরা অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য রিভার ব্যাংক। তাহলে যারা নোট করবেন এটা লিখে রাখেন, অ্যালং দ্য রিভার ব্যাংক, কোনো কিছুর সাথে মিশে চলা, ঘেঁষে চলা, পাশ দিয়ে চলা, এটাকে কি বলে? অ্যালং বলে। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 15-র পরে 16 নম্বর প্রশ্ন। এ লায়ন জাম্পড দ্য ট্রিস, এ লায়ন জাম্পড দ্য ট্রিস ফ্রম অ্যামং, আউট অফ, ফ্রম বিহাইন্ড, আউট। দেখেন এখানে একটা জিনিস, ধরেন যে আপনি এটা ভাবতে পারতেন, আমি একটা জিনিস আপনাকে যদি বলি, ধরেন আপনাকে এখানে আমি অপশন ডি পরে অপশন ই দিয়ে লিখলাম ওভার। ওভার, ধরেন অপশন ওভার আছে, আপনি কনফিউশনে তখন কিন্তু পড়ে যাবেন, কারণ যে জাম্প ওভার, উপর দিয়ে যাওয়া, একটার সাথে আরেকটা, মানে উপর দিয়ে গতিশীল বোঝালে আপনার ওভার বসে, উপর দিয়ে গতিশীল বোঝালে কি বসে? এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া বোঝালে ওভার বসে। তো এটা দেখে অনেকে কনফিউশনে পড়ে যাবেন যে এই লায়ন জাম্পড ড্যাশ দ্য ট্রিস, কিন্তু এখানে ওভার হবে না। কোনটা হবে? সবাই একটু আনসার করেন, কোনটা হবে? সবাই একটু আনসার করেন। শামীম আহমেদ বলছেন আমি এইচএসসি 25 ব্যাচ, আপনাদের ক্লাস করি, বেস্ট ক্লাস। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই যে সত্যিকারের কথা কি, এটা যদি সন্তুষ্ট করার জন্য না হয়ে থাকে, তাহলে সিরিয়াসলি বলি, এই ধরনের একটা দুইটা কমেন্ট না শিক্ষকদেরকে অনুপ্রেরণা দেয়। ওই যে বললাম না, ওই যে পরিশ্রম হয়, কষ্ট হয়, ওই কষ্টটার মনে থাকে না। যখন একটা ভালো ফিডব্যাক আসে, আসলে কি টাকাই পৃথিবীতে সব না। নাহলে আপনি চিন্তা করেন তো, 290টা ক্লাস সেকেন্ড টাইমারদের জন্য 1,500 টাকায়, হাউ ইজ ইট পসিবল? একটা ক্লাসের দাম কয় টাকা পড়ে? একটা ক্লাসের দাম কয় টাকা পড়ে বলেন তো আপনি? 10 টাকাও তো পড়ে না। 10 টাকা হইলেও তো 2,900 টাকা আপনার কোর্স ফি হওয়া উচিত। 10 টাকা যদি একটা ক্লাসের মানে জন্য আপনার ব্যয় হতো। সো টাকাটা আসলে না ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা বলতে পারেন অনেকে স্যার ক্লাস করে এই জন্য হয়তো আপনাদের পোষায়, হ্যাঁ এটা তো অবশ্যই আছে, কিন্তু তার চাইতে বড় একটা ইন্সপিরেশন কি জানেন? এই যে 16 বছর, 14 বছর, 15 বছর ধরে যে পড়াচ্ছে, এর সবচেয়ে বড় ইন্সপিরেশনটা হলো আপনাদের এই সুন্দর সুন্দর কিছু কমেন্ট এবং কিছু কৃতজ্ঞতা স্বীকার। অকৃতজ্ঞ আছে যে কোনো খোঁজই নাই, কোনোদিন দেখা হলে গুতা লাগলো কথা বলে না, আবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সব ভুলে যায়। কিন্তু কৃতজ্ঞ অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, তাদের এই সুন্দর একটু কমেন্ট। আবার রাস্তায় দেখা হলে, স্যার আপনার অমুক ব্যাচের শিক্ষার্থী ছিলাম, আমি আমার ওয়াইফকে নিয়ে সেদিন নিউ মার্কেটে যাচ্ছি, তো একটা মেয়ে, এমনিতে তো ওয়াইফ আছে পাশে, তারপর আবার একটা মেয়ে আসছে, তো আমি চিনি না, না চিনলে একটু বিব্রতকর না? এসে বলতে, স্যার কেমন আছেন, এই যে সাথে কে কে এরকম বলতে, আমি বলছি ভাবি, তোমার ভাবি। তো পরে বলতেছে যে আপনার ভাবি। পরে বলতে, স্যার আপনি মনে হয় আমাকে চিনেন নাই। তাই আমি বললাম যে না, আমি আসলে চিনতে পারি নাই। বললো, স্যার না চেনারই কথা, আপনার 2019 ব্যাচের শিক্ষার্থী ছিলাম। চিন্তা করেন 2024 সালে এসে তার সাথে আমার দেখা, 19-24, 5 বছর পরে সে যে রেসপেক্টটা দেখাইছে ভাই, ওই রেসপেক্টটা দেখার পরে না মনে হয় কি জানেন, আবার 2টা ফ্রি ক্লাস নেই। সত্যি কথা, মনে হয় আবার 2টা ফ্রি ক্লাস নেই। পেইড ব্যাচের ক্লাস তো নিব টাকার জন্য, কিন্তু মনে হয় কি আবার 2টা ফ্রি ক্লাস নেই। সো এই কমেন্ট গুলো আসলে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। ওকে, তাহলে কি হবে? এটা আনসার কি হবে? এটা হবে হলো, দেখেন অর্থটা কি, লায়ন জাম্পড ড্যাশ দ্য ট্রিস। ট্রিস মানে হলো এখানে বন, ট্রিস মানে বন, বনের মধ্য থেকে, ঝোপের মধ্য থেকে, বা ঝোপও বলতে পারেন আপনি, ঝোপের মধ্য থেকে লায়ন কি করলো? বেরিয়ে আসলো, লাফ দিয়ে বেরিয়ে আসলো। কোনো কিছুর মধ্য থেকে বেরিয়ে আসা, আমরা বলছিলাম না কোনো কিছুর ভেতরে প্রবেশ করা, গতিশীল অবস্থায় প্রবেশ করা, এটাকে কি বলে? এটাকে বলে ইনটু। আর কোথাও থেকে বাইরে যাওয়া, গতিশীল অবস্থায় ভেতর থেকে বাইরে যাওয়া, এইটাকে বলে আউট অফ। এটাকে কি বলে? আউট অফ। এইটা আমি একটু আপনাদেরকে আমার ওই পিকচারটা থেকে একটু দেখাই। ওই পিকচারটা অনেক কষ্ট করে বসে বসে বানাইতে হয়েছে, আসলে বানানো বলতে কম্পিউটার অপারেটরও বানাইছে, কিন্তু কনসেপ্টটা দিতে হয়েছে। এই যে দেখেন,
ভেতরে প্রবেশ করা, গতিশীল অবস্থায় ভেতরে প্রবেশ করা, এটা বোঝাতে কি হয়? ইনটু। গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ করে, যে বাইরে থেকে সার্কেলের ভিতরে প্রবেশ করলাম, ইনটু। আর এখানে দেখেন সার্কেল থেকে বাইরে চলে যাওয়া, এই যে বাইরে বের হওয়া, কোন একটা জায়গার মধ্য থেকে বাইরে বের হয়, এটাকে কি বলে? আউট অফ। যেমন অনেক সময় ধরেন এই সার্কেলটার মধ্যে 100 নাম্বার আছে, সার্কেলটার মধ্যে কত আছে? 100 নাম্বার আছে, এখান থেকে আপনাকে 10টা নাম্বার বাইরে দেওয়া হলো, তখন আমরা কি লিখি? 10 আউট অফ 100। এই যে দেখেন আউট অফ এর কনসেপ্টটা, 100 নাম্বার স্যারের কাছে ছিল, সেখান থেকে আপনাকে বের করে 10টা নাম্বার দিয়ে দিছে, তাহলে কি হবে? 10 আউট অফ 100। আমি চাই না আপনারা 10 পান, আমি চাই আপনারা 90 প্লাস পান। সো আমি 90 দিয়ে উদাহরণটা আবার দিচ্ছি। 100 নাম্বার ছিল স্যারের হাতে, আপনাকে 90 নাম্বার দিয়ে দিল, তাহলে 90 আউট অফ 100, 90 আউট অফ 100। ওকে, আচ্ছা, এই যে এত কষ্ট করে আপনাদের জন্য এগুলো বানায়, ক্লাস নেই, একটু যদি শেয়ার না করেন, আবার শেয়ার করার পরে পুরস্কারও দিব কইছি, একটু শেয়ার করে দেন সবাই, আর কমেন্টে একটু পারলে অন্যদেরকে একটু মেনশন করে দিয়েন ইনশাল্লাহ। মেনশন ডান শামীম আহমেদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ শামীম আহমেদ। তো একটু শেয়ার করে দেবেন, সর্বোচ্চ শেয়ার করে 3জনকে কি দেবো? আমি পুরস্কার দেবো। আর যদি শেয়ার কি হয়, শেয়ার বেশি বেশি করে শেয়ার করেন, যদি 1K হয় শেয়ার, 1000 হয়, তাহলে আমরা পুরস্কারের সংখ্যাটা বাড়াই দিব, কারণ আমার নিজের বই, এটা সেফ একাডেমি কিচ্ছু বলবে না, সেফ একাডেমি কিচ্ছু বলবে না, বই যদি আমি বাড়াই দিই, আমি যদি কালকে 10টা বইও দিই একটা ক্লাসে শেয়ারের কারণে, তাও সেফ একাডেমি কিচ্ছু বলবে না, কারণ বইটা কার? বইটা হলো আমার, আমার টাকা দিয়ে বই আপনার দিব। একটা জিনিস চিন্তা করেন ভাই, এই বইটার মূল্য কত জানেন? এই বইটার মূল্য হলো 320 টাকা, এটা সর্বনিম্ন 300 টাকা এটা বিক্রি। তাহলে আপনি চিন্তা করেন, আমি মানে আপনাকে কিন্তু জাস্ট আমি মজা করে বলতেছি না, বা একটা করছি, এই বইটা পাঠাইতে গেলে 50 টাকা খরচ হবে, 350 টাকার একটা জিনিস আমি আপনাকে দিচ্ছি, মানে এটা কিন্তু জাস্ট মজা করা না বা ফান করা না। ওকে, এবার চলে বা ওই টাইপের না, মানে বিশাল একটা ব্যবসা করে এটা শেয়ার করেন, শেয়ার করলে একটা মোটরসাইকেল দিব, দেখা গেল শেয়ার করছে 1 মিলিয়ন, তার ব্যবসা হয়েছে 10 লক্ষ, মানে 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, মোটরসাইকেল দিছে 1.5 লাখ টাকার একটা, মানে জিনিসটা এরকম না। আচ্ছা, ওকে, এবার আসেন হলো আমরা তারপরে একটু দেখি, তাহলে এ লায়ন, এটা কি ছিল? তাহলে এ লায়ন জাম্প আউট অফ ট্রিজ, কোনো কিছুর ভেতর থেকে বাইরে চলে আসে, এটা কি হয়? আউট অফ হয়। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে একটু চলে যাই। ওয়ান ডে আহমেদ ওয়াজ ওয়াকিং ড্যাশ এ উড ড্যাশ দ্য রেন। এটা আহমেদ মানে আমি না, আসলে আমার নাম যদি আহমেদ, কিন্তু এটা আসলে আমি না, কারণ এটা হলো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, ইচ্ছা করে আমার নাম বসাইছি, এটা এরকমটা ভাবার কোনো আসলে সুযোগ নাই। ওকে, ওই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এই নামটা দেওয়া হয়েছিল। কি বলছে? ওয়ান ডে, একদিন, আহমেদ ওয়াজ ওয়াকিং, আহমেদ কি করছিল? হাঁটছিল। আহমেদ কি করছিল? হাঁটছিল, ড্যাশ এ উড ড্যাশ দ্য রেইন। দা রেইনেরটা সবাই পারার কথা, দা রেইনেরটা মোটামুটি ভাবে সবাই পারার কথা, কারণ এটা আমাদের মোটামুটি একটা মুখস্থ, তাই না? ইন দা রেইন, ইন দা রেইন, ইন দা রেইন বৃষ্টিতে, আর হলো অন দা রোড, কারণ রাস্তার উপরে, সারফেসের উপরে, এই জন্য অন দা রোড, এগুলো মুখস্থ হয় আমাদের, ইন দা রেইন, অন দা রোড। কিন্তু এইটা লাগবে এখানে। উড মানে কি? উড মানে কাঠ না, উড মানে কাঠ না। ওয়াকিং, ওয়াকিং উড, কাঠের মধ্য দিয়ে হাঁটে, এটা হয়? এটা হয়? হয় না, এটা কাঠ না, এটা হলো বন, এটা কাঠ না, এটা কি বলেন? বন। এই যে দেখেন, এই কোশ্চেনটার সাথে মিল রেখে একটা পিকচার বানায় তারপরে প্রিপোজিশনটা শিখাইছে, একটু পর দেখাবো আপনারে। এই কোশ্চেনের সাথে মিল রেখে একটা পিকচার বানায় তারপর আপনার শিখাইতে হইছে। এত সস্তা না ভাই পড়াশোনা করা। এই যে গর্ব, মানে গর্ব করি না, এই যে বড় গলায় বলি যে 13 বছর ধরে পড়াচ্ছি, 13 বছর ধরে কি পড়াচ্ছি ভাই, মানে কন্টেন্টটা কি, সেই জিনিসটা কি, সেই জিনিসটাই যে একটু পর দেখাবো, যে এরকম একটা কোশ্চেনের সাথে মিল রেখে একটা পিকচার বানায় তারপরে প্রিপোজিশন শিখাইতে হয়েছে, সেই কোর্সে আপনারা ভর্তি হবেন। তো এত সহজ না। এই যে 13 বছর ধরে পড়াচ্ছি অমুক তমুক বলে, এই যে আমরা সেরা শিক্ষক প্যানেল, আমাদের ডেডিকেশনটা কোথায়? ডেডিকেশনটা এই জায়গায়। তাহলে ওয়ান ডে আহমেদ ওয়াজ ওয়াকিং ড্যাশ এ উড, উড মানে এখানে বন, কারণ কাঠের আগে তো আর এ বসার কথা না, কাঠ তো একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের সাথে কোনো আর্টিকেল হয় না, সো এ উড হয় না, কিন্তু এখানে এ উড মানে বন, একটা বনের মধ্য দিয়ে হাঁটছে, ড্যাশ দা রেইন, ইন দা রেইন বৃষ্টিতে। ওকে, বৃষ্টিতে বনের মধ্য দিয়ে হাঁটছে, খুব সুন্দর কথা। আনসার কোনটা হবে বলেন? ধরেন জেলে ভরবো, ও ধরেন জেলে ভরবো, এটা কোনো কথা হলো? কি বলে না বলে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, সবাই সবাই একটু কমেন্ট করি আমরা,
সবাই এটার আনসারটা একটু বলেন, সবাই এটার আনসারটা একটু বলেন, সবাই এটার আনসারটা একটু বলেন। আনসারটা কি হবে ভাই? মরে যাবো, 9টায় তো আমার আবার ক্লাস আছে। 9টার আগে শেষ করে দেবো স্যার। না আপনি তো 9টায় শেষ করলে হবে না, আমিও 9টায় নিতে পারবো, সমস্যা নেই। পোলাপান কিন্তু মরে যাবো। ও না না না, ওরা স্যার এনজয় করে ক্লাস, এনজয় করলে স্যার ওইটা ইয়ে হয় না, সিনেমা দেখেন না 2 ঘন্টা 1 ঘন্টা টের পায়, ভাল লাগে তো। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এটার একটা এই এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, দেখানোর আগে এটা আনসারটা বলে দিই। কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, একটা রাস্তা দিয়ে যাওয়া, রাস্তা বোঝাতে, রাস্তা বোঝাতে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, এটা হয় হলো থ্রু। এটা কি হয়? থ্রু। কোনো কিছুর মধ্য দিয়ে রাস্তা বানিয়ে যাওয়া, এটাকে কি বলে? থ্রু। রাস্তা হিসেবে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, এটাকে কি বলে? থ্রু বলে। আসেন এটা একটু আপনাদেরকে একটু দেখাই, একটু পিকচার দিয়ে দেখাই। এই যে দেখেন, কোন জায়গার মধ্য দিয়ে, কোন জায়গার কি দিয়ে? মধ্য দিয়ে যাওয়া বোঝাতে, কোন জায়গার মধ্য দিয়ে যাওয়া বোঝাতে এটা ব্যবহার করা হয়, কোন জায়গার মধ্য দিয়ে যাওয়া বোঝাতে এটা ব্যবহার করা হয়। দেখেন এই যে একটা পিকচার, এই যে একটা পিকচার, এটা একটা বন, এটা একটা কি বলেন? বন বলছিলাম না, ওই টাইপের উদাহরণটাই এখানে পিকচার দিয়ে দেখানো হয়েছে। এই যে হলো বনের ভিতরে রাস্তা আছে, এটা কালো দাগ করলে মনে হয় দেখা যাবে। ওকে, এই যে হলো বনের মধ্য দিয়ে একটা রাস্তা, এই যে চলে গেছে, এই যে রাস্তা, এই যে রাস্তা চলে গেছে। ওকে, কোনো কিছুর মধ্য দিয়ে এভাবে রাস্তা হিসেবে চলে যাওয়া, মধ্য দিয়ে যাওয়া, এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা ব্যবহার করি হলো থ্রু। আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা থ্রু ব্যবহার করি। ওকে, এই যে ওকে, বনের মধ্য দিয়ে, এ ন্যারো পাথ ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট। এ ন্যারো পাথ, একটা সরু রাস্তা, ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে চলে গেছে, বনের মধ্য দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। ক্লাস করতে ভালোই লাগে, জহুরা রহমান জান্নাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের শাওন স্যার অহেতুক ভয় দেখায়, বলে যে পোলাপানে এতক্ষণ ক্লাস করতে পারবে না। পোলাপানের এনার্জি সম্পর্কে ওনার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। আচ্ছা, এবার আসি আমরা কোথায়? ওকে, ওটা গেল। এবার 18 নম্বর প্রশ্নে আসি। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলছে? আচ্ছা, আমরা 20 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়বো ইনশাল্লাহ, কারণ এরপরে আমাদের সংস্থাটা আবার বাংলা ক্লাস আছে। পোলস টু প্লেস, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, কারণ আমরা যারা ক্লাসটা শেয়ার করব, আমরা একটু রিয়াকশনটাও দিব এবং ক্লাসটা একটু শেয়ার করবো, কারণ শেয়ারকারী সর্বোচ্চ 3 জনকে আমরা কি দিব? পুরস্কার দিব। আর যদি শেয়ার 1000 ক্রস করে আজকে, তাহলে কি করব? সেই পুরস্কারের সংখ্যা বাড়তে পারে। ওকে, পোলস টুক প্লেস পিসফুলি ড্যাশ দ্য কান্ট্রি। কোনো কিছুর মধ্য দিয়ে, একটা জায়গা, একটা অংশ দিয়ে চলে যাওয়া, এটাকে কি বলে? থ্রু, আমরা জানি। এখন বলছে দেশ জুড়ে, দেশ জুড়ে, জুড়ে একটা কথা আছে না, জুড়ে, এইটার একটা ইংরেজি আছে প্রিপোজিশন হিসেবে। কোন বিস্তীর্ণ জায়গা জুড়ে, কোন বিস্তীর্ণ জায়গা জুড়ে যদি বোঝায়, তাহলে কি হয়? ওই পিকচারে আপনারা দেখছেন, আবার একটু ভিডিওটা দেখেন, ওটা পাশেই ওটা ছিল। ওকে, কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করি নাই। কোন দেশ জুড়ে, ধরেন এটা একটা, ধরেন এটা বাংলাদেশের একটা মানচিত্র, অত সুন্দরভাবে দেখাও না, কারণ আমি সাধারণ জ্ঞানের টিচার না। এটা ধরেন বাংলাদেশের একটা মানচিত্র। ওকে, তো এই পুরো দেশ জুড়ে, পুরো দেশ জুড়ে যদি কোনো কিছু হয়, পুরো দেশ জুড়ে যদি কোনো কিছু হয়, এটাকে কি বলে? এটাকে বলে হলো আপনার অ্যাক্রস। এটাকে কি বলে? অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস বলে। অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে। যেমন পহেলা বৈশাখী সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি। সো এইরকম অর্থ বোঝাতে আমরা, যে সারা দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো নির্বাচন কি শুধু যে এরকম একটা রাস্তা দিয়ে অনুষ্ঠিত হয়?
তাহলে হতো থ্রু। যদি নির্বাচন একটা রাস্তা দিয়ে অনুষ্ঠিত হতো তাহলে কি হতো? থ্রু। যেমন ভারত বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, ভারত বাংলাদেশের মধ্য দিয়ে কি করেছে? ট্রানজিট নিয়েছে। তাহলে ট্রানজিট কি পুরো দেশ জুড়ে ছড়াই আছে? না, একটা রাস্তা দিয়ে সে চলে গেছে না, এইভাবে একটা রাস্তা দিয়ে সে চলে গেছে না, এইটা হবে কি? থ্রু বাংলাদেশ, বাংলাদেশের মধ্য দিয়ে। কিন্তু যখন পুরো দেশ জুড়ে হবে তখন কি হবে? অ্যাক্রস দ্য কান্ট্রি। নির্বাচন এরকম কোন একটা রাস্তা দিয়ে হয় না, পুরো দেশ জুড়ে হয়েছে, এজন্য কি হবে? অ্যাক্রস দ্য কান্ট্রি। এমন করে ক্লাস নিলে কে না বুঝবে? আমার দেখা বেস্ট অ্যাডমিশন টিচার বর্তমানে সেফ একাডেমির টিচাররা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রিজওয়ানুর রহমান হৃদয়, অনেক ধন্যবাদ। যদি মন থেকে এই কথাটা বলে থাকেন ভাই, আমাদেরকে সন্তুষ্ট জাস্ট না করার উদ্দেশ্যে মন থেকে যদি বলে থাকেন, মন থেকে আপনার জন্য দোয়া করি। কারণ কি, সত্যি কথা বললে মানে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আর আমরাও আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। সো সত্যি কথা মানে বলাটা অনেক জরুরি। অনেকে জাস্ট একজনের কাছে পরে বলে তারে খুব করে, মানে প্রমোট করে, কিন্তু আসলে হলো যেই লোকটা ভালো, যেই জিনিসটা ভালো, যেই জায়গাটা ভালো, সেইটা আমাদের বলা উচিত। ওকে, আচ্ছা, এবার আসি আমরা 19 নম্বর প্রশ্ন। ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড, ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড। এখন দেখেন, আপনি ভাবতে পারেন যে স্যার এটা আনসার কি হবে? সবাই একটু বলেন, সবাই একটু দ্রুত দ্রুত একটু আনসার লেখেন, দ্রুত একটু আনসার লেখেন সবাই। আচ্ছা, এই যে দেখেন, এলমা কমেন্টে মেনশন করে দিছে একটা জিনিস। দেখেন ভাই, মানে কিছু কাজ না আপনি খুব সিম্পল ভাবে ছোট্ট করে একটু করে ফেলবেন, কিন্তু এর জন্য আপনি যে কত বড় প্রতিদান পাবেন এটা আপনি ভাবতেও পারবেন না। যেমন এলমা কমেন্টে তার কিছু বান্ধবীকে মেনশন করে দিছে, সেইটার মেনশনের পরে ক্লাস হয়তো সে দেখছে, এবং তারপরে সে ক্লাসটা দেখার পরে এই যে ফেরদৌস ফারহানা, সে বলতেছে জাযাকাল্লাহ খাইরন। চিন্তা করতে পারেন আপনি, জাস্ট আপনি একটু মেনশন করে দিয়েছেন, আপনার বান্ধবী এর জন্য কি বললো? শুধু ধন্যবাদ বলে না, ধন্যবাদ মানে কি, ঠিক আছে ওকে ফাইন, ধন্যবাদ দিলাম তোর, যা ভালো হয়েছে, কিন্তু উনি কি বলছেন? জাযাকাল্লাহ খাইরান। তার মানে কি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। একটা জিনিস চিন্তা করতে পারেন, আপনি আমার ছোট্ট একটা উপকার করলেন, আমি আপনাকে একটা প্রতিদান দিয়ে দিলাম, সেটা কতটুক হবে বলেন? মানুষের পক্ষে কতটুক প্রতিদান দেওয়া সম্ভব? কিন্তু জাযাকাল্লাহ খাইরান মানে কি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করে। আল্লাহ যদি কাউকে প্রতিদান দেয়, আপনি কল্পনা করতে পারেন এই জিনিসটা কত বিশাল হবে আপনার জন্য। যদি আল্লাহ আপনাকে কখনো কোনো কাজের প্রতিদান দেয়, এটা কত বড় বিশাল হবে। তো এই যে দোয়াটা করলো, জাস্ট একটু মেনশন করে দিছে, মানে এটা কিন্তু আসলে সবের নিয়তে করলেও কিন্তু খুব একটা খারাপ হয় না। কতটা হাসির যদিও মনে হয়, হতে পারে এই ক্লাসটা থেকে সে 2টা এমসিকিউ শিখছে, সেই এমসিকিউ 2টা পরীক্ষায় তার কাজে লাগছে, সারা জীবন সে দোয়া করবে। আমি আমার পরীক্ষায় একটু হেল্প করছিলাম একজন স্টুডেন্টকে, মানে আমার সাথে পরীক্ষা দিয়েছিল এসএসসি তে পরীক্ষা দিয়েছি ভাই 2008 সালে, সে 2022 সালেও, তারপর আর কত যোগাযোগ হয় না তেমন আমার, 2021-22 সালেও সে আমার এত প্রশংসা করতো, এত মানুষের কাছে যে বলে বেড়াইতো, এত দোয়া করছে আমার জন্য। সো মানুষের দোয়া এটা অনেক বড় একটা বিষয়। ওকে, সো একটু শেয়ার করবেন বা পরিচিতদের একটু মেনশন করবেন। অনেকে করে না কেন জানেন? অনেকে কি করে, অনেকে বলে কি, আরে দূর মেনশন করবো, আমার বান্ধবী আমার বন্ধু পুরে লাভ, কেউ যদি পুরে চান্স পায় যায়। ভাই, দোয়া একটা বিশাল জিনিস। আপনি অন্যের জন্য কাজ করে দেখেন, আপনার জন্য যেটা কল্যাণকর, আল্লাহ বেস্ট একটা অপশন আপনাকে দিয়ে দিবে। আপনার সিট আপনারই থাকবে, আপনার বন্ধু চান্স পাইতে পারে, নাও পাইতে পারে। সো আল্লাহ যাকে দিবে এটা বেস্ট হবে। আচ্ছা, ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড। এখানে আপনি ভাবতে পারেন যে স্যার এখানে অন হবে, অন দ্য রোড, অন দ্য রোড না। একটা জিনিস দেখেন, রাস্তায় দৌড়ানোটা খারাপ না, রাস্তায় দৌড়ানো খারাপ না। রাস্তায় দৌড়াবো না তাই আমি মাঠে দৌড়াবো, ঘাটে দৌড়াবো? আমি তো রাস্তায় দৌড়াবো, আমি রাস্তার এক পাশ দিয়ে দৌড়াবো, তাহলে ডেঞ্জারাস কেন হবে? রাস্তার উপর দিয়ে দৌড়াবো কিন্তু রাস্তার এক পাশ দিয়ে আমি দৌড়াবো, তাহলে ডেঞ্জারাস হবে না। ডেঞ্জারাস কখন হবে? ডেঞ্জারাস হবে, এটা একটা রাস্তা, আপনি এখান দিয়ে দৌড়াচ্ছেন, এটা ডেঞ্জারাস না। আপনি এখান দিয়ে দৌড়াচ্ছেন, এটা ডেঞ্জারাস না। ডেঞ্জারাস কোনটা? আপনি যখন রাস্তার পার হবেন, এটা যদি দৌড়ে যদি আপনি পার হন, তাহলে একটা গাড়ি আপনাকে মানে কি করে দিবে, হঠাৎ করে আপনাকে অ্যাক্সিডেন্টে মানে আপনাকে পিষে ফেলতে পারে। তো এই জন্য রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়াটা, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে দৌড়ানোটা, এটা খারাপ। বলে বাচ্চাদেরকে বলে দৌড়তে পার হইস না, দৌড়াইস না, ওই দৌড়ানো বলছে, ওইটা কি ডেঞ্জারাস। তাহলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, ঠিক আছে? এইটাকে কি বলে? এইটাকেও বলে হলো অ্যাক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। যেমন আপনি নদী পার হবেন, নৌকায় করে, এটাও কিন্তু অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার।
ওকে, আরেকটা অ্যাক্রোস আছে, সেটা হলো অপোজিশন বা উল্টো বোঝাতে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে ধরেন আমাদের সেফ একাডেমি একটা মসজিদের সামনে অবস্থিত, তাহলে আমি কি বলবো? সেফ একাডেমি ইজ সিচুয়েটেড, অথবা সেফ একাডেমি ইজ অ্যাক্রস দ্য মস্ক, মসজিদের উল্টো পাশে। এরকম উল্টো পাশে মানে অপোজিট টু অর্থেও কিন্তু কি করা হয় বলেন, এই এটা ব্যবহার করা হয়, এই প্রিপোজিশনটা, অ্যাক্রস প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা আমাদের আজকের লাস্ট কোশ্চেন। আবারও সবাইকে ওয়ার্নিং দিয়ে বলি, যারা ক্লাসটা শেয়ার করছেন অনেক অনেক ধন্যবাদ, যারা শেয়ার করেন নাই শেয়ার করে দেন। সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার দেব। বই, টেক্সট মার্কার, ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য টেক্সট বুকের উপর লেখা, এবং সেই সাথে যদি শেয়ার 1000 ক্রস করে তাহলে কি হবে বলেন তো ভাই? 1000 যদি ক্রস করে তাহলে 100% এটা পুরস্কারের সংখ্যাটা বাড়বে। আর যারা ক্লাস শেয়ার করবেন, আমাদের সেফ অ্যাডমিশন গ্রুপ, নামটাই কিন্তু সেফ অ্যাডমিশন গ্রুপ, এই নামে যে গ্রুপটা আছে সেখানে যদি ক্লাস শেয়ার করেন, শেয়ারকারীদের মধ্য থেকে 3 জনকে আমরা কিন্তু পুরস্কার দিব। নোবডি ড্যাশ ইউ নো দ্য ট্রুথ, নোবডি ড্যাশ ইউ নো দ্য ট্রুথ, খুব সহজ একটা বাংলা আছে এখানে, এটা কি? নোবডি কেউ না, ড্যাশ ইউ তুমি ছাড়া, নো দ্য ট্রুথ সত্য জানে, তুমি ছাড়া কেউ সত্যটা জানে না, তুমি ছাড়া কেউ সত্যটা জানে না। এখন মজার বিষয় হলো এটা দিয়ে শেষ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওই যে একবার বলছিলাম না, বিটুইন, অ্যামং, ইন, অ্যামিড, এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা। উইদাউট এটার মানে ছাড়া, বাট যখন প্রিপোজিশনের মতো কাজ করে তখন তার অর্থ হয় ছাড়া, বাট মানে কিন্তু 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 এটার প্রিপোজিশনের মতো কাজ করলে তার অর্থ কি হয়? ছাড়া। এক্সেপ্ট মানেও ছাড়া, ইনটু মানে শুধুমাত্র ছাড়া না। তাহলে এইবার আপনি আসেন, তিনটাই এখানে মিলতে পারে, তুমি ছাড়া, নোবডি উইদাউট ইউ, নোবডি বাট ইউ, নোবডি এক্সেপ্ট ইউ, দুইটাই হতে পারে। তুমি ছাড়া কেউ সত্যটা জানে না, তিনটার অর্থই ছাড়া, কিন্তু পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে, অনেক বড় ধরনের পার্থক্য আছে। দেখেন প্রথমে আসে এক্সেপ্টের ক্ষেত্রে। এক্সেপ্ট মানে কি? ছাড়া। এক্সেপ্ট শব্দের অর্থ হলো, আপনি এটা মনে রাখবেন, এক্সক্লুডিং, এক্সক্লুডিং মানে বাদ দিয়ে, এক্সক্লুডিং মানে কি? বাদ দিয়ে। যেমন ধরেন আপনাকে বলা হলো অল আর ইনভাইটেড, অল আর ইনভাইটেড, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এক্সেপ্ট, এক্সেপ্ট ইউ, তার মানে তুমি কি ভাই? বাদ, তুমি কি? বাদ। অল আর ইনভাইটেড, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এক্সেপ্ট ইউ, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তোমাকে ছাড়া, তার মানে তুমি বাদ, তার মানে তুমি কি ভাই? বাদ। এই বাদ বোঝাতে ওই রকম ছাড়া অর্থে এক্সেপ্ট শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমরা সবাই যাব তোমাকে ছাড়া, তার মানে কি? তুমি বাদ। এরকম বাদ দিলে কি হবে? এক্সেপ্ট। যেমন ধরেন কোন একটা আইন সব দেশে প্রচলিত, বাংলাদেশ ছাড়া, তার মানে কি? এক্সেপ্ট বাংলাদেশ। ওকে, আচ্ছা এবার আসেন হলো উইদাউট আর বাটের মধ্যে পার্থক্য কি? এই জায়গাটায় উইদাউট বাট দুইটাই মোটামুটি দেওয়া যায়। উইদাউট আর বাট, নোবডি উইদাউট ইউ, তুমি ছাড়া কেউ জানে না, নোবডি বাট ইউ, তুমি ছাড়া কেউ, দুইটাই হয়। তবে মনে রাখবেন এইরকম জায়গাগুলোতে আপনি বাট লিখবেন, এরকম জায়গাগুলোতে আপনি কি দিবেন? বাট দিবেন। নোবডি বাট, এভরিবডি বাট, নান বাট, নো ওয়ান বাট। ওকে, আচ্ছা এটা ছাড়া বা ব্যতীত অর্থ বোঝায়। তুমি ছাড়া এটা কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করতে পারে না, নান বাট আল্লাহ। ওকে, আচ্ছা তো যারা আজকের ক্লাসের উপরে নোট করবেন, যারা নোট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে, এবং যারা ক্লাসটি শেয়ার করেছেন তাদের অনেক সবাইকে ধন্যবাদ। আমি দেখি একটু কতগুলো শেয়ার হয়েছে, মানে 24 ঘন্টার মধ্যে এটা 1K হবে কিনা, না মনে হয় না এটা 1K হবে 24 ঘন্টার মধ্যে, কারণ হলো 765টা শেয়ার হয়েছে, মাত্র 765টা শেয়ার হয়েছে। আমাদের ক্লাস আজকের মতো শেষ, এখানে শেষ। আপনারা 1K করার জন্য আমার একটু মানে খুব ইচ্ছা 1K শেয়ার হবে, সো 1K শেয়ার করার জন্য আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন, দেখি আমরা 1K হয় কিনা। আচ্ছা এখন 250 মতো শেয়ার লাগবে, দেখি আমরা একটু 1K হয় কিনা, একটু শেয়ার করে দেন। আচ্ছা 1K হলে পুরস্কারের সংখ্যাটা বাড়বে। আর আবার একটা বিজ্ঞাপন আসছে, প্রি অ্যাডমিশন ব্যাচে আমাদের ভর্তি চলছে, 5000 টাকা আমাদের কোর্স ফি, তবে এখন যদি আপনি ভর্তি হন 2500 টাকা আপনি ভর্তি হতে পারবেন। আর সেকেন্ড টাইমের জন্য একটা কোর্স আছে আমাদের, এটাও 5000 টাকা কোর্স ফি, তবে যদি আপনি এখন ভর্তি হন 1500 টাকা আপনি ভর্তি হতে পারবেন।
ফার্স্ট টাইমারদের চাইতে সেকেন্ড টাইমারদের কোর্স ফিটা কম কেন? কারণ ফার্স্ট টাইমার আসলে অনেক টাকা পয়সা না একবার খরচ করে ফেলছে আসলে, হয়তো আমাদের কাছে খরচ করে নাই কারণ আমরা সেই প্রথম, কিন্তু তারা কিন্তু বিভিন্ন অফলাইন কোচিং এ অনলাইন কোচিং এ অনেকে ঢাকায় এসে থাকছে, থাকা খাওয়ার খরচ হয়েছে। যারা অফলাইনে কোচিং করে ভাই, ঢাকায় এসে কোচিং করে, আপনি বিশ্বাস করবেন না 4 থেকে 5 মাসে 1 লাখ টাকা খরচ হয় আপনার। 1 লাখ টাকা একত্রে খরচ করে না তো এই জন্য বুঝে না, কিন্তু দিন শেষ হিসাব করে দেখে 4 থেকে 5 মাসে 1 লাখ টাকা খরচ হয়। 1 লাখ টাকা, কারণ 12 থেকে 13,000 টাকা প্রতি মাসে খাওয়া দাওয়ার খরচ। তাহলে 5 মাসে কত ভাই? 5 12 60, শেষ 60,000 টাকা। প্রথমে একবার সার্ভিস চার্জ দিতে 8,000 টাকা, 68,000 টাকা। কোচিং এর ফি 10 থেকে 12,000 টাকা। তার মানে কি 68 আর 12 80,000 টাকা। এবার আসেন 5টা বিশ্ববিদ্যালয় যদি ফর্ম পূরণ করে আরো সেখানে নেয় আরো 10,000 টাকা, বাকি 10,000 টাকা 5 মাসে হাত খরচ 10,000 টাকা লাগে না? মাসে 2,000 টাকা হাত খরচ লাগে না? বই খাতা কলম 5 মাসে 2 একটা জামা কাপড় বানাইতে হয় না? 1 লাখ টাকা লাগে, আপনি চিন্তা করতে পারেন? অফলাইন কোচিং। আর অনলাইন কোচিং এ বাসায় থেকে বাড়িতে বইসা পড়বেন, জাস্ট আমাদেরকে সেকেন্ড টাইমে 1,500 টাকা দিবেন, আর ফার্স্ট টাইমের জন্য এখন আমরা 2,500 টাকা নিচ্ছি। বাসায় বসে পড়বেন, নিজের বাড়ির ভাত খায়। অনেকে তো ভাই ঢাকায় এসে মানে মানে 3 মাস চলে যায় তাদের মানে অ্যাডজাস্ট করতে স্যার অ্যাডজাস্ট করতে পারিস না। ওরে ভাই তুই অ্যাডজাস্ট করবি কবে? এইচএসসি পরীক্ষার পরে তুই ঢাকায় আসছো, ঢাকায় এসে তো অ্যাডজাস্ট করবি কবে? তুই তো পড়ে মানে এখন তো পড়ার সময়। সে পানির সাথে অ্যাডজাস্ট করতে পারে না, খাবারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করতে পারে না। মানে অফলাইনে গাদাগাদি করে অনেক শিক্ষক বসে, সেখানে শিক্ষার্থী বসে, সেখানে অ্যাডজাস্ট করতে পারে না। এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যাঁ, তারপর অনেকে কষ্ট করে কিছুটা পারে, তারা ভালো করে, বাকিরা পড়াশোনা করবে কই, অ্যাডজাস্টই করে সারতে পারে না। সো এই অ্যাডজাস্টের জায়গাটা থেকে আপনাদেরকে মুক্তি পেতে হলে এরকম একটা অনলাইন কোর্সে আপনারা যদি আসতে পারেন। আর সত্যি কথা বলতে, যেমন আমি আহমদুল্লাহ, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, আমার একার পক্ষে সারা বাংলাদেশ ব্যাপী পড়ানো কোনোদিন সম্ভব না। এদের পক্ষেও সম্ভব না, আমার পক্ষে আরো সম্ভব না, কারণ আমি জার্নি করতে পারি না। বাসে উঠলে আমার ওয়ান কাইন্ড অফ সাফোকেশন হয়, বমি আসে। তো এখন আমারে যদি বলে বাংলাদেশের সব শিক্ষার্থী বা সব জায়গায় যে ক্লাস নিতে হবে, এটা সম্ভব? কোনোদিন সম্ভব না। এরা না সাফোকেশন করে না, এরা জার্নি করতে পারে, কিন্তু এদের সব জায়গায় যাওয়া সম্ভব না। সো এই যে টিচার প্যানেলে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন বাপ্পি স্যার, 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফাহিম স্যার, 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জোবাইর স্যার, 14 বছর ধরে পড়াচ্ছেন বাংলা শাওন স্যার, তুষার স্যার 14 বছর ধরে পড়াচ্ছেন, আমি 13 বছর ধরে পড়াচ্ছি। এই অভিজ্ঞ শিক্ষক প্যানেল, বিশ্বাস করেন ভাই, এইরকম অভিজ্ঞ শিক্ষক প্যানেল এবং এক্সপার্ট দক্ষ আন্তরিক শিক্ষক প্যানেল যদি কোথাও থাকে, আমাদের চাইতে ভালো শিক্ষক প্যানেল, আমি আপনার অনুরোধ করে ওই জায়গায় ভর্তি হয়ে যান। আমি অনুরোধ করে বলি ওই জায়গায় ভর্তি হয়ে যান। আমাদের মতো এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা প্যানেল এবং এত দক্ষ, এবং যারা অফলাইনে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আসছে, এরকম একটা শিক্ষক প্যানেল যদি বা এর চাইতে ভালো কোথাও পান, ওই জায়গায় ভর্তি হন, আপনার জন্য ভালো হবে। আর যদি না পান, ইউ আর ওয়েলকাম টু সেফ, ইনশাল্লাহ। সো সবাই একটু শেয়ার করে দেন, আমি লাস্টে একটু শেয়ারটা দিতে চাই, সব গ্রুপে শেয়ার ডান। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা একটু ক্লাসটা শেষ করবো এখন। কারো কোনো 2-একটা প্রশ্ন থাকলে আমরা একটু প্রশ্নটা একটু দেখি, আর ক্লাসও দেখেন, ক্লাসও কতগুলো, 280টা ক্লাস, 283টা পরীক্ষা, এমসিকিউ থাকবে, কিছু পরীক্ষাতে রিটেনও থাকবে, পিডিএফ শিট দিও 150টা, লাইভ ক্লাস সেকেন্ড টাইমে 290টা ক্লাস, 295টা পরীক্ষা, 8 মাস ব্যাপী। এবং একবার কোর্সে ভর্তি হলে ভাই শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত আপনি প্রস্তুতি নেবেন, আর কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যদি পাওয়ার পয়েন্টের একটা কোর্স আনি, বা আমরা যদি ভিডিও এডিটিং এর একটা কোর্স আনি, ওইটাতে আবার কিন্তু ফ্রি এনরোল না, ওটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য না। ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসটা কেমন লাগলো? একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন আজকের ক্লাসটা কেমন লাগলো। হতে পারে আপনার সুন্দর একটা মন্তব্য দেখে আপনার জন্য একটা বই আমি ফ্রি পাঠিয়ে দিতে পারি, উপহার হিসেবে পাঠিয়ে দিতে পারি। আজকের ক্লাসটা কেমন লাগলো? একটু দেখি আজকের ক্লাসটা কেমন লাগলো। আপনাদের এই মন্তব্যটার জন্য আমি 1 মিনিট সময় নিব, তারপর আমি ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। এখন আর পড়াবো না, পড়ানো শেষ। একটা মন্তব্যটা দেখবো 1 মিনিট, আমি জাস্ট মন্তব্যটা একটু দেখবো। শামীম আহমেদ বলছেন বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। আর কেউ? সব কমেন্ট আমার এখানে আসে না। আচ্ছা, জহুরা রহমান বলছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। এই যে জাযাকাল্লাহ বলে, আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। ভাই, আমার এই ক্লাসের কারণে তার দোয়াটা যদি কবুল হয়, আল্লাহ যদি আমার উত্তম প্রতিদান দেয়, এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে তার সমপরিমাণ কিছু দেওয়ার?
কোনোদিনও নাই। এরকম একটু দোয়া, এরকম একটু সুন্দর মন্তব্য, এটাই আমাদের আসলে এনার্জি। এনার্জি ড্রিঙ্কস খাইতে হয় না আমাদের। নুসরাত জাহান মাশাআল্লাহ অনেক ভালো। দেনিশ আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। জহুরা বলছে স্যার, স্যার বলে আর কিছু নাই কেন, বুঝলাম না। আচ্ছা, নওরিন তাবাসসুম সামিহা বলছে ভাইয়া অনেক ভালো লাগছে, অনেক ভালো উপস্থাপনা করেছেন, অনেক প্রবলেম সলভ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে প্রবলেম সলভ হয়েছে ভাই, মানুষের ছোট্ট একটা সমস্যার সমাধান মানে করতে পারা, এটা বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। সো এটা মানে ভালো লাগার ব্যাপার আর কি, তাই বলছি। অনেক প্রবলেম সলভ আলহামদুলিল্লাহ। শামীম আহমেদ বলছেন আমি এইচএসসি 25, আমার কাছে ক্লাস এত ভালো লাগলো মনে হয় অ্যাডমিশন দিব। আচ্ছা ঠিক আছে শামীম আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখি আমরা আপনাদের এইচএসসি 25-এর জন্য বাংলা ইংরেজি আইসিটির কোন একটা কোর্স আমরা করাইতে পারি কিনা ইনশাল্লাহ 25 এবং 26 ব্যাচের জন্য। নওরিন সামিহা বলছে আশা করি প্রিপোজিশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে আচ্ছা, তানসিফা শারমিন আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ভাই আমি অনেকগুলো অনলাইন ক্লাস ঘুরে আসছি, এর থেকে ভালো কোনোটা লাগে নাই। আল্লাহ ভালো রাখুক আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপর হলো আরাফাত রহমান আকিব, ইংলিশের বস, অনেক ভালোবাসা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। জহুরা রহমান আজকে ফার্স্ট, এখন টাকা বাকি, এখন থেকে বাকি ক্লাস, টাকা দেখে খালি চোখে আর কি, এখন থেকে বাকি ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক কমেন্ট করছেন, অনেক ধন্যবাদ, অনেক মানে ধন্যবাদ ছাড়া তো আপনার তো আর টাকা দিতে পারবো না আমি, ঠিক আছে। ওকে, সো সুন্দর কমেন্ট গুলো থেকে হতে পারে কাউকে একটা বই পাঠাই দিতে পারি, ঠিক আছে। এটা ওয়াদা করি না, এটা ওয়াদা করি না, মন চাইলে পাঠাবো না, মন চাইলে নাও পাঠাতে পারি, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো শেষ করছি, বাই বাই, টাটা।